নদীচর খাল বিল গজারির বন, টাঙ্গাইলের শাড়ি তার গরবের ধন। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাঙ্গাইল বিষয়ক আলোচনা। টাঙ্গাইল আমার প্রিয় শহর। এই শহরেই আমার শৈশব, কৈশোর, যৌবন কেটেছে। এই শহরেই ছিলেন বাবা, দাদা দাদি, গুরুজন। এই শহরের মাটি, মানুষ আমার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। তাই সুদূর প্রবাসে বসে জানতে ইচ্ছে করে কেমন আছে প্রিয় শহর। এই শহরকে ভালোবেসে ভালো রাখতে কাজ করছে অনেক মানুষ। তাদের কথা শোনার প্রত্যাশায় এই অনুষ্ঠান। আজ আমার সাথে বসে আছে তরুণ সাংবাদিক, ক্লিন ইমেজ নিয়ে কাজ করে চলছেন মির্জা শাকিল, দ্য ডেইলি স্টার টাঙ্গাইল প্রতিনিধি। আমার সঙ্গে আছেন তরুণ ডাক্তার আনোয়ার সাদাত, অত্যন্ত মেধাবী ও নিখুঁত অভিজ্ঞ একজন ডাক্তার। সেও আমাদের টাঙ্গাইলের জন্য কাজ করে চলছেন। আমার সঙ্গে আছেন তরুণ সংগঠক, নিরলসভাবে টাঙ্গাইলকে নিয়ে কাজ করে চলছেন ক্লিন টাঙ্গাইলের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক জালাল উদ্দিন শাহিন চাকলাদার। আজকে আমাদের সঙ্গে যে তিনজন উপস্থিত আছেন সবাই টাঙ্গাইলের ছেলে, টাঙ্গাইলের জন্য তারা কাজ করছেন। তারা প্রত্যেকেই টাঙ্গাইলকে অত্যন্ত ভালোবাসেন এবং তারা সবাই অত্যন্ত ক্লিন ইমেজের মানুষ এবং তরুণ, এবং তাদেরকে পেয়ে আমি সত্যি ধন্য এবং আমার খুব ভালো লাগছে আজকে তাদের মুখ থেকে শুনবো কিছু কথা, যেটা আমার শোনার অনেক দিন ইচ্ছা ছিল। শুরুতে আমি যাব ডাক্তার সাদাতের কাছে। তো সাদাতের কাছে শুনতে চাই যে টাঙ্গাইল সম্পর্কে এবং টাঙ্গাইলের তোমার, আমি একটু ফর্মালি কথা বলবো। আমরা আজকে এত ডিটেলস কিংবা কোনো ইনফর্মাল কিছু করব না। আমরা খুব স্বাভাবিকভাবে টাঙ্গাইল সম্পর্কে আলোচনা করবো এবং তুমি টাঙ্গাইল সম্পর্কে কিছু বলবা এবং তোমার প্রফেশন সম্পর্কে আমি একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে জনাব ফরিদ আহমদকে ধন্যবাদ জানাতে হয়। উনি সুদূর আয়ারল্যান্ডে বসে আমাদেরকে নিয়ে চিন্তা করেন, দেশ নিয়ে চিন্তা করেন, নিজের শহরকে নিয়ে চিন্তা করেন। এই জন্য প্রথমে ওনাকে ধন্যবাদ জানাই। আর আজকে আমার সাথে দুজন অতিথি আছেন এখানে, দুজনই আমার খুব প্রিয় মানুষ, সজ্জন ব্যক্তি। তাদের সাথে একসাথে বসতে পেরে ভালো লাগছে। সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন সবাইকে সালাম। অ্যাকচুয়ালি আমি টাঙ্গাইলের ছেলে, সব ঠিক আছে, কিন্তু আরেক দিক দিয়ে চিন্তা করলে টাঙ্গাইলে আমার কিন্তু খুব বেশি দিন থাকা হয়নি। আমার রূপ টাঙ্গাইল, আমার দাদার বাড়ি, নানার বাড়ি সবকিছুই টাঙ্গাইল, বাট আমি একটা দীর্ঘ সময় টাঙ্গাইলের বাইরে বড় হয়েছি ছোটবেলা থেকে। যার জন্য টাঙ্গাইলের সাথে যেভাবে আমার মিশে থাকার কথা ছিল সেভাবে মিশে থাকতে আমি পারি। বর্তমানে আমি টাঙ্গাইলেই চেষ্টা করছি আর কি নিজের ক্যারিয়ারটা গড়ার, প্লাস সাথে সাথে টাঙ্গাইলের জনগণ যাতে একটা স্ট্যান্ডার্ড স্বাস্থ্যসেবা পায় সে লক্ষ্যে মোটামুটি কাজ করি আর কি। আমি আমার ব্যক্তিগতভাবে আমি আমার প্রফেশনের সৎ থাকার চেষ্টা করি আমার কাছে যে রোগীগুলো আসে তাদেরকে সুপরামর্শ দেওয়ার জন্য, তাদেরকে সঠিকভাবে গাইড করার জন্য। আর আমার বিশেষ করে আমার কাজ হলো অ্যানেস্থেসিয়া দেওয়া, অপারেশনের রোগীকে অজ্ঞান করা। আমি চেষ্টা করি আর কি যাতে আমার কাজটুকু আমি নিখুঁতভাবে করতে পারি। এই হলো আমার প্রফেশনের বিষয় আর কি। আর টাঙ্গাইল সম্পর্কে আমার যেটা ধারণা, টাঙ্গাইল আসলে আমার কেন জানি মনে হয় একটা অবহেলিত জনপদ, অবহেলিত বা মানে অনেক আছে না, পিতৃমাতৃ পরিচয় না, এরকম একটা বিষয় আর কি। কেমন জানি মনে হয় টাঙ্গাইলকে দেখাশোনা করার মতো কেউ নাই।
এটা আমি ফিল করি আর কি। টাঙ্গাইল আসলে পুরাতন জেলা হিসাবে টাঙ্গাইলের অবস্থান আরো ভালো থাকার কথা ছিল। এটা আপনারা অনেকেই হয়তো আশা করেন টাঙ্গাইলকে আর একটু ভালো পজিশনে দেখার জন্য, কিন্তু আসলে হয়তো পলিটিক্যাল কারণে হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে, নেতৃত্বের গুণাবলীর কারণে হতে পারে, টাঙ্গাইলের জনগণ যেসব পাওয়ার অধিকার রাখে, যে নাগরিক সুবিধাগুলো পাওয়ার অধিকার রাখে, তার কিছুই পাচ্ছে না আমার যেটা মনে হয় আর কি। টাঙ্গাইল আরো সুন্দর অবস্থানে থাকার কথা ছিল, আরো ভালো পরিবেশে আমরা থাকতে পারতাম, যেটা আমার মনে হয়। আমি একটু অ্যাড করি সাদত এখানে, যে আসলে টাঙ্গাইল তো আমাদের যেহেতু ঢাকার খুব কাছাকাছি, হ্যাঁ, এবং আমরা এমন একটা শহর, যে শহর আমাদের ঢাকা যাবার জন্য আমাদের ফেরি দরকার হয় না, কিংবা দীর্ঘ সময় লাগে, আমরা চিটাগাং এর মতো কিংবা আমরা সিলেটের মতো দূরত্ব নাই, আমাদের বরিশালের মতো দূরত্ব না, কিন্তু এত কাছে, ঢাকার কাছাকাছি আমরা, এবং আমাদের যে ঐতিহ্য আমাদের টাঙ্গাইলের, যে আমাদের তাঁত আছে, আমাদের টাঙ্গাইলের মিষ্টি আছে, এবং আমাদের মধুপুরের আনারস আছে। হ্যাঁ, আমরা আসলে মানে আমরা খুব এমন কিছু প্রাউডলি আমাদের এমন কিছু বিষয় আছে, এবং আমাদের অনেক বড় বড় নেতা আমাদের টাঙ্গাইলে আছেন, ভাসানী ছিলেন। তো আমাদের এত কিছু থাকার পরেও আমরা সত্যি যে জায়গায় থাকার কথা, যেমন সিলেট কিংবা চিটাগাং কিংবা অন্যান্য শহরগুলি, বরিশাল, অন্যান্য শহরের চাইতে আমাদের অবস্থা থাকার কথা অনেক উপরে, কিন্তু আমরা সেটা নাই। এটা আমি একমত তোমার সাথে, এর ব্যাপারে কোনো সন্দেহ নাই। কোনো একটা কারণে আমরা এটি পাই নাই। এখন কেন পাই নাই এটা আমরা কিছুটা ডিসকাস করব, এবং এই বিষয়ে আমি এখন একটু যাব আমাদের শাহিন চাকলাদারের কাছে, একটু শুনি যে এই বিষয়ে শাহিন কি বলে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ দুজন যারা রয়েছেন এখানে, অত্যন্ত প্রিয় মানুষ, আমার এখান নয় সবারই প্রিয় মানুষ। একজন রয়েছেন মির্জা শাকিল, স্বচ্ছ সাংবাদিক। আরেকজন রয়েছেন চিকিৎসা সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে যাচ্ছেন ডাক্তার আনোয়ার সাদাত। দুজনের সাথে বিভিন্ন সময়ে কাজ করার সুযোগ হয়েছে। আসলে এই বিষয়গুলো বলা খুব কঠিন। টাঙ্গাইলে কি হওয়া উচিত ছিল, কি হয়েছে, কি হয়নি, কেন হয়নি, হতে পারত কিনা, এগুলো অনেক গভীরে যাবার মতো কিছু বিষয়। তো আমি যে বিষয়টাকে সামনে আনতে চাই, আমি যদি ঢাকা থেকে টাঙ্গাইল আসতে চাই সন্ধ্যার পরে, আমি টাঙ্গাইলের বাস পাবো না। আমি যদি সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল আসতে চাই, আমি বাস পাবো না। কিন্তু আমার বুকের উপর দিয়ে যাচ্ছে আসছে, যাচ্ছে কপাল, আসছে কপাল, কিন্তু মাঝখানে যে আমার যাওয়ার মতো কিছু থাকে না, আসার মতো কিছু থাকে না। তো আমাদের টাঙ্গাইলের যারা রয়েছেন, যাদের হাত দিয়ে উন্নয়নমূলক কাজগুলো করতে পারত, ওনারা যে চেষ্টা করছেন এটাও তো আমরা বলতে পারি না। ওনারা যখন কথা বলেন তখন তো বলেন যে হ্যাঁ চেষ্টা করছেন, আমরাও দেখি চেষ্টা করছি। তো আমাদের আরো অনেক বেশি পাওয়া উচিত ছিল, আমরা আসলেও পাইনি আমাদের যতটুকু। এটা নির্দ্বিধায় আমি বলবো, এটা বলা উচিত। এটা না বললে সত্যটাকে গোপন করে রাখা হবে। আমার চেয়ে আরো ভালো বলতে পারবেন আমাদের সাংবাদিক বন্ধু রয়েছেন মির্জা শাকিল, পদে পদে ওনারা এই বিষয়গুলো নিয়ে সবসময় কথা বলেন, দেখাশোনা করেন। তো আমি মনে করি যে আমাদের টাঙ্গাইলের 8 জন এমপি, আমাদের মন্ত্রী মহোদয় রয়েছেন একজন, আমরা তো আরো অনেক বেশি প্রত্যাশা করি তাদের কাছ থেকে। আমরা কেন পাই না? আমরা একটা ট্রেন লাইন পেয়েছিলাম, ট্রেন পেয়েছিলাম, কিন্তু আসলে বাস্তবে সেটা কিন্তু শেষ পর্যন্ত কি চেয়েছিলাম, কি পেয়েছি, আর আসলে প্রকৃতপক্ষে আমরা কতটুকু পাচ্ছি, এগুলো প্রশ্ন সাপেক্ষ বিষয়। তো আমি চাই যে নিশ্চয়ই এই আলোচনার মধ্যে যদি ওনাদের দৃষ্টিগোচর হয়, ওনারা যদি অবগত হন, নিশ্চয়ই এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে টাঙ্গাইলকে আরো সমৃদ্ধ করার জন্য, যেমন সমৃদ্ধ ছিল আমাদের টাঙ্গাইলের গর্বিত অনেক সন্তান, যারা বাংলাদেশ সারা পৃথিবীর বুকে যাদের নামে আমরা বাংলাদেশ পরিচিত, আমাদের আছেন মৌলানা ভাসানী ছিলেন, শামসুল হক ছিলেন, অনেক ব্যক্তি ছিলেন, এখন আছেন জনাব ফজলুর রহমান ফারুক সহ আমাদের প্রিয় নেতা কৃষিমন্ত্রী জনাব আব্দুর রাজ্জাক সহ অনেকে রয়েছেন। আমরা শুধুমাত্র নাম দিয়ে গর্বিত হতে চাই না। আমরা টাঙ্গাইলের 51 বছর চলছে, 50 বছর পার করেছি আমরা।
1969 থেকে টাঙ্গাইল, এখন 51 বছরে টাঙ্গাইল। এই টাঙ্গাইলকে আমরা আরো সমৃদ্ধ দেখতে চাই। আচ্ছা, আমি এখন যাব আমাদের সাংবাদিক মির্জা শাকিলের কাছে। মির্জা শাকিল, আমি তোমার কাছে জানতে চাবো যে আমাদের তো আসলে টাঙ্গাইলের অ্যাচিভমেন্ট আছে, অনেক অ্যাচিভমেন্টই আছে, যেমন আমাদের টাঙ্গাইল হসপিটালটা, এই টাঙ্গাইল হসপিটালের বিষয় এবং টাঙ্গাইলের অন্যান্য যে কিছু অ্যাচিভমেন্ট যেটা আছে, আমি তোমার মুখ থেকেই শুনতে চাই যে আমাদের অ্যাচিভমেন্টটা কি আসলে, মানে আমরা এত কিছুর মধ্যেও আমরা কিছু পেয়েছি, কি কি পেয়েছি আমরা, তুমি কি মনে করো? আপনাকে ধন্যবাদ ফরিদ ভাই, এবং আজকে যারা আমার সাথে গেস্ট প্যানেলে আর যারা আছেন, আমার অত্যন্ত ঘনিষ্ঠ, দুজনই আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, ডাক্তার সাদাত এবং শাহিন চাকলাদার, আমার স্কুলের সহপাঠী, দুজনেই অত্যন্ত মেধাবী এবং ক্লিন ইমেজের মানুষ। আমি ওনাদের অত্যন্ত পছন্দ করি, কাছের বন্ধু। ডাক্তার সাদাত যেটা বলেছেন এবং শাহিন চাকলাদার যেগুলি বলেছেন সবই ঠিক আছে, তবে আমি আপনাদের এটুকু বলতে পারি যে আসলে ডেভেলপমেন্ট বিষয়টা আসলে এটা একটা রেগুলার প্রসেস। ডেভেলপমেন্ট কম বেশি আমাদের টাঙ্গাইলে হচ্ছে। আমি একজন সংবাদকর্মী হিসাবে যেটুকু দেখেছি যে আমাদের টাঙ্গাইলে যে অনেক মানে অবকাঠামোগত অনেক উন্নয়ন গত এক দশকে আমি অন্তত পক্ষে দেখেছি। গ্রামের রাস্তাঘাট, স্কুল, কলেজ, একটা ইউনিভার্সিটি হয়েছে, আপনি জানেন। টাঙ্গাইলে একটি টাঙ্গাইলবাসীর একটা দীর্ঘদিনের দাবি ছিল একটি মেডিকেল কলেজ, সেই মেডিকেল শেখ হাসিনা মেডিকেল কলেজ আমাদের টাঙ্গাইলে অলরেডি মেডিকেল কলেজ চালু হয়েছে, হাসপাতালটা চালু করার ব্যাপারে প্রক্রিয়া চলছে। এছাড়া আরো মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে বেশ কিছু উন্নয়ন হয়েছে এবং উন্নয়ন কর্মকাণ্ডগুলি চলমান আছে। আমাদের টাঙ্গাইলের যারা অতিথি, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, অনেক ভিশনারি লিডার আমাদের ছিলেন, অনেক দূরদর্শী নেতা, বড় মাপের নেতা আমাদের ছিল। এখন যারা আছেন তারাও চেষ্টা করছেন। এখন যিনি মন্ত্রী আছেন তিনিও অত্যন্ত ক্লিন ইমেজের একজন মানুষ, তিনিও চেষ্টা করছেন। এবং আমি মনে করি যে যে জায়গায় আছেন সেখান থেকে হয়তো চেষ্টা করছেন। আমরা আশাবাদী যে আস্তে আস্তে আমাদের টাঙ্গাইলে কিছু সমস্যা এখনো রয়ে গেছে, এগুলি আস্তে আস্তে আমার মনে হয় যে আমরা অ্যাচিভ করতে পারবো। আর আপনি যেটা হাসপাতালের কথা বললেন, আমাদের 250 শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতাল, এইটা হয়তো অচিরেই আপনার ওই 500 শয্যা বিশিষ্ট শেখ হাসিনা মেডিকেল কলেজ হিসেবে মেডিকেল কলেজে অন্তর্ভুক্ত হবে। চিকিৎসা সেবা আমাদের আসলে গত এক দশকে চিকিৎসা খাতের যে পরিমাণ বরাদ্দ সরকার করেছে, সরকারের সদিচ্ছার কোনো অভাব ছিল বলে আমি মনে করি না। কিন্তু আসলে কেন যেন তারপরও আমরা আসলে যেমন 42 লক্ষ লোকের ডিস্ট্রিক্ট আমাদের এই টাঙ্গাইল, সেখানে একটা ডিস্ট্রিক্ট হসপিটাল 2020 সালেও আমরা এই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে একটা আইসিইউ ইউনিট আমরা করতে পারি না। কোনো সংকটাপন্ন রোগী আমরা টাঙ্গাইল হাসপাতালে রাখতে পারি না। যেমন ধরেন উপজেলা লেভেলে যে উপজেলা হেলথ কমপ্লেক্স গুলি আছে, এগুলিতে কিন্তু আসলে পেশেন্টদের ওখানকার ডাক্তাররা রাখে না। একটু কাটাছেঁড়া বা ছোটখাটো সমস্যার ছাড়া একটু সমস্যা বেশি দেখলেই তারা কিন্তু টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তারা রেফার করে দেন। এখানে এসেও দেখা যায় যে আপনার একটা সংকটাপন্ন রোগীকে আসলে চিকিৎসা দেওয়ার জন্য যে প্রয়োজনীয় আপনার বিশেষজ্ঞ চিকিৎসক এবং অন্যান্য লজিস্টিক যেসব সাপোর্ট গুলি প্রয়োজন, এগুলি আমাদের হাসপাতালে অপ্রতুলতা এখনো রয়েছে। যেমন আপনাকে এটা বলতে পারি যে এখন যে আপনার এই যে করোনা সিচুয়েশন চলছে, এই করোনা সংক্রমিত হওয়ার পরে প্রায় 5 মাস চলছে। আজকে 5 মাসেও কিন্তু আমরা টাঙ্গাইলে আমাদের জেনারেল হাসপাতালে একটা আইসিইউ ইউনিট আমরা কিন্তু এখন পর্যন্ত মানে বাস্তবায়িত করতে পারি। আমরা যখনই মানে কর্তৃপক্ষের সংবাদকর্মী হিসেবে জানতে চেয়েছি যে আমাদের জেলার যে সংকটাপন্ন রোগীগুলি আছেন, এগুলিকে সবসময় ঢাকার বিভিন্ন হাসপাতালে রেফার করে দেওয়া হচ্ছে। তো আমাদের টাঙ্গাইলের আইসিইউ ইউনিটের কি অবস্থা জানতে চাইলে এইখানকার যারা কর্তৃপক্ষ আছেন তারা আমাদের বলেছেন যে হ্যাঁ, আমাদের কাজ চলছে, হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু আসলে করোনা সংক্রমণের
5 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও আমরা এখনো আইসিইউ ইউনিটটা এখনো বাস্তবায়িত হতে দেখি। এটাও আমাদের টাঙ্গাইলের মানুষের একটা দীর্ঘদিনের দাবি, যে একটা 10 শয্যা বিশিষ্ট একটা আইসিইউ ইউনিট, তাও এটা কিন্তু যে ইমপ্লিমেন্ট হচ্ছে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সব জেলা হাসপাতালে আইসিইউ ইউনিট করার ব্যাপারে উনি যে নির্দেশনা দিয়েছেন সেইটারই প্রতিফলন হিসেবে আমাদের টাঙ্গাইলেও একটা জেনারেল হাসপাতালে একটা আইসিইউ ইউনিটের কাজ চলছে বলে আমাদেরকে বলা হয়েছে। কিন্তু এখনো সেটা ইমপ্লিমেন্ট হয়নি, যার কারণে চিকিৎসা সেবাটা আসলে এখনো আমাদের টাঙ্গাইলের মানুষ ওইভাবে ঠিক আধুনিক চিকিৎসা সেবাটা ওইভাবে পাচ্ছে না। একটু মানে সংকটাপন্ন অবস্থা হলেও তাদেরকে এখান থেকে ঢাকার বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চলে যেতে হচ্ছে। তো এইটাও আমার মনে হয় যে আসলে সময়ের সাথে সাথে এখন যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে আমাদের টাঙ্গাইলের 17 আসনের যিনি সংসদ সদস্য আছেন আলহাজ সানোয়ার হোসেন, তিনি এই চিকিৎসা হাসপাতালের উন্নয়নের ব্যাপারে তিনিও যথেষ্ট আন্তরিক। এই টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পেছনে, নামকরণের পেছনেও তার একটা অবদান আছে এবং উনি এটার পেছনে লেগে আছেন। আমি একজন সংবাদকর্মী হিসেবে আশাবাদী যে অচিরেই হয়তো আমাদের হাসপাতালের যে কিছু সমস্যা আছে এটা খুব তাড়াতাড়ি দূরীভূত হবে এবং আমাদের টাঙ্গাইলের মানুষ ভালো চিকিৎসা, আধুনিক চিকিৎসা সেবা পাবে। এবং এই ব্যাপারে আমার বন্ধু ডাক্তার সাদাত হয়তো আরো ভালোভাবে বলতে পারবেন যে অ্যাকচুয়ালি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, টাঙ্গাইলের স্বাস্থ্য ব্যবস্থাটা অ্যাকচুয়ালি কি অবস্থায় এখন আছে। কিন্তু আমরা এখন সমস্যার মধ্যে আছি বলে আমরা মনে করি, এবং তবে আমি সবসময় আশাবাদী যে না, ডেভেলপমেন্ট যেহেতু এটা কন্টিনিউয়াস প্রসেস, ডেভেলপমেন্ট হচ্ছে এবং ডেভেলপমেন্ট হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আসলে শাকিল, আমি তোমার সঙ্গে একমত। আর আমাদের এই এত বড় একটা পপুলেশন, যেখানে আমাদের পক্ষে আসলে অনেক কিছুই আমাদের চাওয়া আর পাওয়ার মধ্যে একটা গ্যাপ থাকবেই, কারণ একটা 42 লক্ষ লোক একটা শহরে, এবং তার জন্য পর্যাপ্ত চিকিৎসা দেয়া আসলে খুব কঠিন একটা ব্যাপার। তা আমি ডাক্তার সাদাতের কাছে আসবো। আমি টাঙ্গাইলের যে করোনার শুরুটা এবং করোনার সময়কালীন অবস্থাতে এবং বর্তমান অবস্থাতে একজন ডাক্তার হিসেবে তুমি কি চ্যালেঞ্জ এবং কি করলা যে আমি এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করা দরকার, এই চ্যালেঞ্জগুলি ফেস করছো কিংবা এই অবস্থাটা সৃষ্টি হয়েছে, এইটা তুমি একজন ডাক্তার হিসেবে যে ডাক্তারের যে একটা নিরাপত্তা যেটা আমরা উন্নত বিশ্বগুলিতে দেখি, আসলে আমরা ওইভাবে আমাদের বাংলাদেশের ডাক্তারদের কি ওই পরিমাণ পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হয়েছিল কিংবা হয় নাই, কি হয়েছে, এই ডিটেলস আমি অ্যাকচুয়ালি তোমার সঙ্গে শুনতে চাই। যেটা আমাদের অনেকের মুখে শুনি, তারা ডাক্তারের ব্যাপারে একটু ক্ষোভ প্রকাশ করে, তা কেউ আবার ডাক্তারের ব্যাপারে খুব সন্তুষ্টি প্রকাশ করে, কিন্তু আসলে বিষয়টা কি আমি একজন ডাক্তারের মুখে শুনতে চাই যে আসলে ঘটনা কি এবং কি মনে করো তুমি। আচ্ছা, ধন্যবাদ। আসলে চিকিৎসা সেবা যে বিষয়টা, এটা হলো একটা ধারাবাহিক প্রক্রিয়া। এখানে থেমে থাকার কোনো সুযোগ নাই। মানুষ অসুস্থ হবেই, ডাক্তারের কাছে আসবে, হাসপাতালে যাবে, আমাদেরকেও মানুষের সেবায় কাজ করে যেতে হবে। এখানে থেমে থাকার কোনো সুযোগ নাই। করোনার মধ্যেও স্বাভাবিক করোনা সারা বিশ্বের জন্য যেরকম, আমাদের দেশের জন্য সেরকম সম্পূর্ণ নতুন একটা বিষয় ছিল, এবং এখনো করোনা সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা পেতে আরো দেরি হবে। আমরা হয়তো খুব শীঘ্রই খুব পরিষ্কার কোনো ধারণা পাবো না। তো যাই হোক, টাঙ্গাইলবাসী কি বলবো, সারা দেশেই তো আসলে করোনা নিয়ে একটা লেজে গোবর একটা অবস্থা তৈরি হয়েছিল। আর এর সবচেয়ে বড় ভিকটিম ছিল আমার যেটা মনে হয় চিকিৎসক বা স্বাস্থ্যসেবা কর্মী যারা, তারা। কারণ কি? কারণ মানুষ অসুস্থ হচ্ছে, হাসপাতালে আসতেছে, কিন্তু এই অসুস্থ মানুষদের সেবা দেওয়ার জন্য যারা সেবা দিবে তাদের জন্য কিন্তু আমরা পর্যাপ্ত সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা করতে পারিনি শুরুর দিকে। প্রায় সরকারি হাসপাতালগুলোতে তো আপনারা তো পরবর্তীতে দেখেছেন যে সাপ্লাই টাপ্লাই নিয়ে কত ধরনের কারসাজি, ঘাপলা, নকল জিনিস সাপ্লাই দেয়া, এই জিনিসগুলো তো হয়েছে, শুরুর দিকে হয়েছে। যাই হোক, এখনো আমাদের ডাক্তাররা
বলতে গেলে মোটামুটি মানে সুরক্ষার বাইরে থেকেই সেবা দিয়ে যাচ্ছেন। আমি বলবো না যে তারা পর্যাপ্ত সুরক্ষা পাচ্ছেন করোনার পার্সপেক্টিভে আর কি। আর আমাদের জনগণের কথা যেটা বলবো আর কি, সাধারণ জনগণ তারা আসলে করোনা সম্পর্কে ভুল মেসেজ পাইছে। হতে পারে এটা সরকারের একটা ব্যর্থতা, হতে পারে এটা মিডিয়ার ব্যর্থতা, যে কোনো কারণেই হোক জনগণের কাছে ভুল বার্তা গেছে। জনগণ শুরু থেকেই ব্যাপারটাকে খুব হালকাভাবে নিচ্ছে আর কি। আমাদের আশেপাশে চারদিকে যা দেখছি আর কি, এতটা হালকাভাবে নেওয়া আসলে আমাদের কারোই উচিত হয়নি। এখনো যখন সংক্রমণ মোটামুটি একটা ভালো রকম পর্যায়ে রয়েছে, মৃতের সংখ্যাও নেহাত কম না, এখনো কিন্তু মানুষের মধ্যে সেই সচেতনতার লেশ মাত্র নাই। বাজারে গেলে, রাস্তাঘাটে গেলে, কোথাও মানে যে নিজের যে ইটা নিবে, প্রোটেকশনটা নিবে, এটা নেওয়ার কেউ প্রয়োজন বোধ করে না। আলটিমেটলি মানে পরিবর্তন আসবে একটু মানে বলা সহজ, কিন্তু আসলে পরিবর্তনটা তো সবার মধ্যে থেকে আসতে হবে। সবার মধ্যে থেকে, হ্যাঁ, এই রিয়েলাইজেশনটা তো আসলে সবার মধ্যে আসতে হবে। আমি একটু অ্যাড করি, নিরাপদ না থাকি কথা। হ্যাঁ বলো। আমি একটু অ্যাড করতে চাই সাদাত, আমাদের যে টাঙ্গাইলের যে অবস্থা, আমাদের যে জনগণ, টাঙ্গাইলের যে জনগণ আসলে কতটুক সচেতন, এটা কি শুধু কি এটা ডাক্তারের উপরে নির্ভর করে একটা শহরকে ঠিকভাবে পরিচালনা করা কিংবা একটা রোগী এই রোগটাকে প্রতিরোধ করা, নাকি এটার জন্য জনগণ সবাইকে সম্পৃক্ত হতে হবে, সবাইকে এটার সঙ্গে এটা তো আসলে সারা ওয়ার্ল্ডের একটা ক্রাইসিস। এটা শুধু বাংলাদেশের জন্য না, টাঙ্গাইলের জন্য না, সারা পৃথিবী হিমশিম খাচ্ছে এবং সারা পৃথিবীর মানুষ এটার জন্য। এটাকে আমরা আমাদের ইউরোপের ভাষায় আমরা একটা কথা বলি, আমরা এক একজন এক একটা যোদ্ধা, প্রত্যেকটা নাগরিক যোদ্ধা। তা আমাদের এই কোভিডের সঙ্গে আমাদের ফাইট করে টিকতে হবে এবং এই ফাইটটা থাকতে হবে আমাদের সবার ভেতরে। এবং আমাকে মনে রাখতে হবে আমি নিজে সেফ থাকবো, আমার সন্তানকে আমি সেফ রাখবো। আর যখন আমি সেফ থাকবো, আমার সন্তান সেফ থাকবে, তখন একটা দেশ সেফ থাকবে, একটা জাতি সেফ থাকবে এবং পৃথিবী সেফ হবে। এবং এই ক্ষেত্রে আমাদের জনগণ আসলে কতটুক সচেতন এবং আমরা কিভাবে তাদেরকে এই সচেতনতার আওতায় আনতে পারি? না, মোটেও সচেতন না, মোটেও সচেতন না। মানে আমি যদি শতকরা হিসেব করি তাহলে শতকরা হয়তো 5 থেকে 10% মানে সচেতন, আর মানে কেউই সচেতন না। আর সেই আমি যদি অ্যাড করি এই 5 আচ্ছা, আমি যদি অ্যাড করি যে আমি যেটা লক্ষ্য করছি, আমরা প্রবাসী যারা আছি, আমরা দেখি যে বাংলাদেশে জনগণ এবং আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ইভেন যে তারা যখন মাস্ক শুরুতে তারা মাস্ক যে ব্যবহার করে, আসলে মাস্কের সঠিক ব্যবহারটা আসলে কি আমরা জানি কিনা। এক নাম্বার, যে আমরা অনেক সময় মিডিয়াতে কিংবা বিভিন্নভাবে আমরা দেখি তাদের মাস্ক যে পরার স্টাইলটা কিংবা যেভাবে তারা মাস্ক ব্যবহার করে, এটা কি আসলে সঠিকভাবে করে? কারণ আমাদের মাস্ক আছে কিন্তু ব্যবহারটা সঠিক না, সেই ক্ষেত্রে তো আরো ভয়াবহ। কারণ আমি তো ভাবছি আমি নিরাপদ, আমি চলতেছি, কাজ করি, হ্যাঁ, কিন্তু মাস্কের ব্যবহার এবং গ্লোভসের ব্যবহার, হ্যান্ড স্যানিটাইজারের যে ব্যবহারগুলি, এগুলি কি সঠিকভাবে আমরা তাদেরকে শিক্ষা দিতে পারছি? আর না পারলে এটা কাদের ব্যর্থতা এবং কেন? না, ব্যর্থতা আসলে সামগ্রিকভাবে পুরো জাতির ব্যর্থতা আসলে। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি কাউকে দায়ী করার কিছু নাই। টপ টু বটম, সরি আমার লাইনটা মনে একটু ডিস্টার্ব। হ্যাঁ হ্যাঁ, অনলাইন একটু ডিস্টার্ব হয়। ঠিক আছে স্যার, বলো। যাই হোক, আমাদের টপ টু বটম সবারই ব্যর্থতা। যেমন এখানে প্রশাসনের উচিত ছিল তার মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী যারা আছে তাদেরকে সঠিকভাবে কাজে লাগানো, মানুষ যাতে ঘরে থাকতে বাধ্য হয়। লকডাউন কিন্তু আমরা করছি, একটা দীর্ঘ সময় কিন্তু আমরা লকডাউন করেছি, কিন্তু সেই লকডাউনের সুফল কিন্তু আমরা ঘরে তুলতে পারি না। কারণ কি, লকডাউন অনেকটা বলা যায় মানে শিথিলভাবে পালন হয়েছে। এই লকডাউনটা যদি অনেক কঠোরভাবে পালন করা যেত শুরুতে যখন মানে সংক্রমণের হার একদম কম ছিল, সেই সময়টাই মানে আমরা চরম ব্যর্থতার পরিচয় দিছি আর কি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেভাবে কাজে লাগানো যায় নাই। বিভিন্ন সামাজিক সংগঠন যারা সচেতনতামূলক কাজগুলো করতে পারত, তাদেরকেও আমরা খুব বেশি অ্যাক্টিভ দেখি নাই। তারপরে মিডিয়াগুলো বলেন
সংবাদপত্র বলেন, মানে আসলে পুরো জাতিকে তো একসাথে কাজ করতে হবে, একযোগে কাজ করতে হবে। এই জায়গাটায় বিরাট একটা গ্যাপ ছিল, বিরাট একটা গ্যাপ ছিল। আমরা মানে বলতে গেলে সবারই ব্যর্থতা, রাজনৈতিক দলগুলোকে আমরা দেখি নাই যে খুব বেশি এসব নিয়ে মুভমেন্ট করছে, অথচ খুব সুন্দর মুভমেন্ট করার কিন্তু সুযোগ ছিল। আসলে আসলে সাদত, আসলে এই ব্যর্থতা শুধু বাংলাদেশে না, আসলে আমরা যদি সমস্ত পৃথিবীর দিকে তাকাই, যেমন আমরা আমেরিকার দিকে যদি তাকাই, তারা তো উন্নত রাষ্ট্র, তাদের তো টাকার অভাব নাই, পৃথিবীর ধনী একটা রাষ্ট্র, তাদেরও অনেক ব্যর্থতা। আসলে এই বিষয়টা হচ্ছে যে যেটা আমাদের ইউরোপ আমেরিকাতে যেটা আমরা বিবেচনা করি যে এটা হচ্ছে একটা এমন একটা ক্রাইসিস, যে ক্রাইসিসটা আমাদেরকে এমন ভাবে একটা ঘিরে ফেলছে যে আমরা এটা আসলে আমরা জানি না, চিনি না। এমন একটা অসুখ, এমন একটা ডিজিজ আমাদেরকে হঠাৎ এমন ভাবে আসছে যে এর সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, কারো কোনো ধারণা নাই। তো এক একটা দেশ কিংবা আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও এটা আমাদেরকে ইনফর্ম করতে দেরি করছে, যার জন্য আমরা আসলে লেজে গোবরের অবস্থা সমস্ত পৃথিবীতে। তা না হলে হয়তো যদি উনানের যখন প্রথমে এটা হয়েছে তখনই যদি ওদেরকে লকডাউনে করতো যে উনানের থেকে কেউ আসতে পারবে না, ইউরোপে আমেরিকা কোথাও যাওয়ার কোনো স্কোপ থাকতো না, তাহলে হয়তো সম্ভব হইতো। কিন্তু শুরুর থেকেই সব ভুলগুলি আমাদের আসছে। এখন আমরা বর্তমান যে অবস্থায় আছি, এই অবস্থায় যদি আমরা আবার সেই একই ভুল করতে থাকি এই সময়টাতে, সেই ক্ষেত্রে আমাদের ভয়াবহ অবস্থা হবারই সম্ভাবনা। কারণ আমাদের দেখা যাচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী আমরা এখন বর্তমানে 15তম অবস্থায় আছি। আমাদের চাইতে একটু উপরে আছি ফ্রান্স, ওরা বোধহয় 2000, আমাদের চাইতে বেশি। হ্যাঁ, তা এই যে একটা অবস্থার মধ্যে আমরা আছি, এখন কি আমাদের এই একই ভুল করাটা ঠিক হবে না হবে না? তা আমি তোমার কাছে এই বিষয় নিয়ে একটু পরে আসবো। আমি তার পরে আমি চলে যাই শাহিন চাকলাদারের কাছে। আমি একটু শাহিনের চাকলাদারের কাছে শুনতে চাবো যে শাহিন চাকলাদার একটা চমৎকার একটা কাজ, যেটি সত্যি আমরা অনলাইনে যারা প্রবাসী আমরা দেখলাম, আমাদেরকে আকৃষ্ট করছে, যে ক্লিন টাঙ্গাইল। এবং ক্লিন টাঙ্গাইল যে ক্লিন রাখার জন্য সারা পৃথিবী কাজ করছে, এবং সেই সারা পৃথিবী আজকে ক্লিন, ইউরোপ আমেরিকার টাইডি। কিন্তু সেইখানে শাহিন চাকলাদার কিভাবে আপনি চিন্তা করলেন যে টাঙ্গাইলকে ক্লিন রাখতে হবে, ক্লিন টাঙ্গাইল নামের একটা সংগঠন করা লাগবে, এবং এই সংগঠনের আসলে কাজ কি, আপনাদের উদ্দেশ্য কি, যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। এই বিষয়টাকে আপনি সামনে আনলেন এখন, এর জন্য কৃতজ্ঞতা আপনার প্রতি। আপনি বাইরে থেকে, শুধু প্রবাসে থেকে আপনি টাঙ্গাইলকে নিয়ে প্রতিনিয়ত ভাবছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। অপরিচ্ছন্ন পরিবেশ মানুষের জীবন নাশ করতে পারে, পরিচ্ছন্ন পরিবেশ মানুষের জীবন বাঁচাতে পারে। স্বভাবতই যখন আমরা মানুষের জীবন বাঁচাতে চাই, আমি নিজে বাঁচতে চাই, আমার সন্তানকে বাঁচাতে চাই, তখন কাউকে না কাউকে ভাবতেই হবে পরিবেশ সুন্দর রাখার জন্য কিছু করা দরকার। সেই ভাবনা থেকেই আমরা কিছু পরিচ্ছন্ন মনের মানুষ, পরিচ্ছন্ন ইমেজের কিছু মানুষ একত্রিত হয়ে আলোচনা করি, একটি ফেসবুক পেজ করি, একদিন বসি পৌর উদ্যানে এবং বসে আলাপ আলোচনা করে আমরা টাঙ্গাইলের পৌর মেয়র, যিনি করোনা যোদ্ধা, ওনার সাথে পরামর্শ করি। উনি আমাদের পাশে থাকবেন এমনটা বলার পর আমরা আমাদের কাজে ঝাঁপিয়ে পড়ি। আসলে মানুষের জীবন রক্ষা করে সুন্দরভাবে বাঁচতে পারে যেন, এর জন্যই ক্লিন টাঙ্গাইলের আমরা শুরুটা করেছি। এখন ক্লিন টাঙ্গাইলের উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, যে নিজের ঘরকে যেমন আমি পরিষ্কার রাখবো, আমি যখন বাইরে বের হব আমাকে প্রত্যেকটা জায়গাকে আমার ঘর মনে করতে হবে, যে আমি আমার ঘরেই আছি, আমি নিরালা মোড় আসলেও ঘরে আছি, পুরাতন বাস স্ট্যান্ডে গেলেও ঘরে আছি। আমার ঘরটা যেমন পরিপাটি, প্রত্যেকটা জায়গায় আমার পরিপাটি রাখবো। এইরকম মানসিকতা তৈরি করতে পারবো যখন, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, এরকম মানসিকতা তৈরি করতে চাই। আর শহরটাকে আমরা পরিচ্ছন্ন রাখতে চাই। পরিচ্ছন্ন রাখার মাধ্যমে আমরা দেখাতে চাই যে একদিকে আমরা যেমন জীবন বাঁচানোর জন্য চেষ্টা করছি, তেমন চেষ্টা করছি আমার জীবন ভয়ঙ্কর হয়ে ওঠার, স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার আগে আমি প্রতিরোধ করব। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ক্লিন টাঙ্গাইল আসলে
কাজটা খুব কঠিন। আমরা যখন শুরু করি তখন বিভিন্ন দিকের থেকে বিভিন্ন রকমের উক্তি, কথা, বাক্যবান, অপমানজনক কথাবার্তা, অনেক কিছু পাগল। আমরা যখন একটু ময়লা করিয়ে নিই তখন কত রকমের কথা থাকে, এগুলো না বললাম তো। তারপরেও আমরা কিন্তু থামিনি। আমাদের এই ক্লিন টাঙ্গাইলে 6 বছরের বাচ্চা থেকে শুরু করে 67 বছরের সহযোদ্ধা আমাদের রয়েছেন ক্লিন টাঙ্গাইলে কাজ করার জন্য। আমরা যখন শুরু করি ক্লিন টাঙ্গাইলে তখন আমাদের মেম্বার ছিল 25-30 জন, এখন প্রায় 70-80 জন। যারা আমাদের বিরোধিতা করতেন, আমাদেরকে উৎসাহিত করতেন, তারা এখন আমাদের সাথে রয়েছেন। তবে এই ক্ষেত্রে আমি সবার আগেই বলবো, টাঙ্গাইল পৌরসভা মেয়র মহোদয়ের মাধ্যমে আমাদের পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী এবং আমরা একসাথে কাজ করবো, সেটা বদ্ধতা তৈরি করে দিয়েছিলেন আমাদের পৌর মেয়র মহোদয়। আমরা একসাথে কাজ করতে পারছি যে কারণে সব দিক দিয়ে নাকি আমাদের আরো কিছু উদ্দেশ্য রয়েছে কাজ করার জন্য। আমরা প্রথমে চিন্তা করলাম যে কাদেরকে সচেতন করতে পারলে আমাদের কাজে আমরা সফল। আমরা দীর্ঘ সময় নিয়ে বিষয়টি নিয়ে বিভিন্ন জনের সাথে, বিভিন্ন যোদ্ধাদের সাথে, সজ্জনদের সাথে, সুধী সমাজের সাথে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে আমরা বসেছি এবং আমাদের সাথে কথা বলে আমরা ডিসাইড করি যে আমরা ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, এই তিনটা জায়গা থেকে যদি আমরা একত্রিত করতে পারি তাদের মনোভাবকে, তাহলে আমরা সফল হতে পারি। তখন আমরা একটা সচেতনতা বৃদ্ধির জন্য, পরিচ্ছন্নতার সচেতনতা বৃদ্ধির জন্য আমরা একটা নাটক নির্মাণ করি। এবং নাটক নির্মাণের আগে আমাদের, বর্তমানে তিনি এখন টাঙ্গাইল নেই, আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় ছিলেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। উনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা উনি একটি কর্মসূচি হাতে নিয়েছিলেন, পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর কর্মসূচি। এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য উনি আমাদেরকে যখন আমন্ত্রণ জানানোর পর আমাদের কাছে ক্লিন টাঙ্গাইলের কাছে জানতে চাইলেন এই কর্মসূচিতে টাঙ্গাইলের পরিচ্ছন্নতার কাজের উপর আপনারা লিগ অর্গানাইজেশন ক্লিন টাঙ্গাইলের কাছ থেকে আমরা কি প্রত্যাশা করতে পারি। আমরা তখন ওনাকে বললাম যে আমরা পরিচ্ছন্নতার উপর একটি নাটক নির্মাণ করব এবং এই নাটক আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, পৌরসভার অন্তর্গত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করব, দেখাবো, ছাত্রছাত্রীদের, অভিভাবকদের দেখাবো এবং শিক্ষকদের দেখাবো, এবং কুইজ প্রতিযোগিতা হবে সাথে সাথে। আচ্ছা, আমি একটা জিনিস একটু আমি অ্যাড করতে চাই যে আপনি বিভিন্ন উদ্যোগ নিয়েছেন, কিন্তু আমরা তো প্রত্যেকটা টাঙ্গাইল শহরে যে বিভিন্ন কমিশনাররা আছেন এবং তাদের কমিশনাররা তাদের নিজের এলাকায় কাজ করে, এখন আপনাদের কোনো সমন্বয় আছে, এরকম কোনো চিন্তা আছে যে আপনারা কমিশনারদেরকে নিয়ে প্রত্যেকটা মহল্লাতে, প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা মানুষকে ইনভলভ করবেন, যে সবাই যদি যার বাসা তার বাসা এবং তার বাসার আঙিনাটা পরিষ্কার রাখে, হ্যাঁ, তখন একটা এলাকা সুন্দর হবে। যখন ওই এলাকাটা সুন্দর হবে তখন একটা জেলা সুন্দর হবে। সেক্ষেত্রে যদি কমিশনার এবং আমাদের পৌরসভার চেয়ারম্যান এরা যদি ইনভলভ করা যায় এদেরকে, যে বছর শেষে হয়তো একটা এই এলাকাটা আমাদের 1 নম্বর, যে তারা শ্রেষ্ঠ কাজ করছে, তারা সবচেয়ে ক্লিন অথবা টাইডি, একটা শব্দ হতে পারে যে ক্লিন অ্যান্ড টাইডি এরিয়া কিংবা টাইডি মহল্লা কিংবা টাইডি পাড়া, হ্যাঁ, তখন এটা বছর শেষে যদি পৌরসভার চেয়ারম্যান একটা বিশেষ সার্টিফিকেট, একটা ক্রেস্ট কিংবা একটা উপাধি দেয় যে আমাদের এই পূর্ব আদালত পাড়া কিংবা থানা পাড়া বেস্ট টাইডি টাউন এই বছরের জন্য, এইভাবে যদি একটা কম্পিটিশন তৈরি করা যায়, এইভাবে যদি কিছু করা যায়, এরকম কোনো চিন্তা আপনাদের আছে কিনা? জি জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা টাঙ্গাইল শহরে মোট 37টা স্পট আমরা পেয়েছি যে জায়গাগুলোতে অধিক অপরিচ্ছন্ন থাকে। দুর্ভাগ্যজনক আমাদের কাছে সাথে একজন
চিকিৎসা সেবায় নিয়োজিত একজন ব্যক্তি রয়েছেন আমাদের বন্ধু ডাক্তার রানোয়ার সাদাত। আসলে সত্য যেটা, আমাদের দুর্ভাগ্য যে ঠিক ফার্মেসি, ক্লিনিক এই জায়গাগুলোতে অপরিচ্ছন্ন থাকে বেশি। যাই হোক, সবকিছু মিলে আমরা 37টা স্পট নির্ধারণ করেছি। পুরো মেয়র মহোদয়, পৌরসভার কাউন্সিলর মহোদয় যারা রয়েছেন, 18টা ওয়ার্ডের কাউন্সিলর এবং 6 জন মহিলা কাউন্সিলর, 24 জন, এবং আমাদের মেয়র মহোদয়, সেই সাথে টাঙ্গাইল পৌরসভার যতগুলো পরিচ্ছন্ন কর্মী রয়েছেন প্রত্যেকেই আমরা বসেছিলাম এই বিষয়গুলো নিয়ে। আমরা ওই 37টি স্পট নির্ধারণ করেছি এবং এর মধ্যে আপনারা জেনে আনন্দিত হবেন, একটা এলাকাকে আমরা আলাদাভাবে নির্বাচন করেছি, যে জায়গাটা শহরের নিউ মার্কেট এলাকা, যেখানে নামাজ পড়ে, মাঝখানে নামাজ পড়ে, চারদিকে ফার্মেসি রয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে। আমরা এই এলাকাটাকে আমরা মডেল হিসাবে টাঙ্গাইল শহরে প্রথম পরিচ্ছন্ন এলাকা হিসাবে আমরা ঘোষণা করেছি সেই এলাকাকে, এবং যতদিন আমরা ওই এলাকা পরিচ্ছন্ন না করতে পারবো ততদিন অন্য জায়গায় হাত দেবো না। সব জায়গায় হাত দিয়ে আসলে পরিচ্ছন্ন হবে না, একটা জায়গাকে আমরা মডেল করবো। এবং পৌরসভার কাজকে ত্বরান্বিত করার জন্য পৌরসভার পাশে থেকে আমরা কাজ করছি। আমি আবার বলি, পৌরসভার পাশে থেকে আমরা কাজ করছি। পৌরসভা লিড করছেন, আমরা তাদের সহযোগী হিসাবে কাজ করছি এবং আমাদেরকে পরিপূর্ণ সহযোগিতা দিয়ে যাচ্ছেন পৌরসভা। যে এলাকায় আমরা কাজ করি ওই এলাকার কাউন্সিলর সাহেব আমাদের সাথে থাকেন। লিফলেট বিতরণ করলে মেয়র মহোদয়ের কথা থাকে, আমাদের কথা থাকে, এবং ওই ওয়ার্ডের কাউন্সিলর যিনি থাকেন তার কথা থাকে। অর্থাৎ আমরা সব দিক থেকেই সম্মিলিতভাবে সমন্বয়ের মাধ্যমে আমরা এবার এগিয়ে যেতে চাচ্ছি। পিছনে যাবার আর কোনো সুযোগ নেই, আমাদের সামনের দিকে যেতে হবে এবং পরিচ্ছন্ন থাকতেই হবে যে কোনো মূল্যে। আমার সন্তানের জীবন হুমকির মধ্যে পড়বে আমি চেয়ে চেয়ে দেখবো, সেটা হতে দিতে পারি না। ধন্যবাদ শাহিন চাকলাদার। আমি একটু এখন শাকিলের কাছে আসবো। আমি শাকিলের কাছে জানতে চাবো যে টাঙ্গাইলের স্কুলগুলি এবং টাঙ্গাইলের আমাদের সন্তানদের এবং টাঙ্গাইল শহর আমাদের বা সন্তানদের জন্য কতটুকু উপযোগী এবং কতটুকু ঝুঁকিপূর্ণ, বিশেষ করে কোভিড এই সময়টাতে। ধন্যবাদ ফরিদ ভাই। আপনার এই প্রশ্নটা যাওয়ার আগে আমি তো আমার বন্ধু শাহিন চাকলাদারের যে অ্যাক্টিভিটিস, আমি আসলে আমার বন্ধু শাহিন চাকলাদারকে সংবাদকর্মী হিসেবে, উনি যেহেতু এই সেক্টরটা নিয়ে কাজ করছেন, ওনাকে আমি আসলে কিছু তথ্য দিয়ে, একজন সংবাদকর্মী হিসেবে কিছু তথ্য দিয়ে ওনাকে আমি একটু সহযোগিতা করতে চাই, যাতে ওনারা যে ভবিষ্যতে কাজ করবেন তখন যেন এই বিষয়গুলি ওনাদের মাথায় থাকে যে আসলে আমাদের পরিস্থিতিটা আসলে কি। যেমন ওনারা কাজ করছেন ব্যক্তি পর্যায়ে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছেন, কোনো স্পটকে বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছেন, ক্যাম্পেইন করছেন। কিন্তু কিছু তথ্য আমার ধারণা আমার বন্ধু শাহিন জানেন। যেমন আমাদের টাঙ্গাইল পৌরসভা, আপনি জানেন ফরিদ ভাই, আমাদের টাঙ্গাইল পৌরসভা একটা শতবর্ষী পৌরসভা। এই পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল সেই 1887-তে প্রতিষ্ঠিত আমাদের এই পৌরসভা। প্রায় 133 বছর বয়স আমাদের টাঙ্গাইল পৌরসভা। এই টাঙ্গাইল পৌরসভার এখন আয়তন হচ্ছে আপনার প্রায় 29 সামথিং আর কি বর্গ কিলোমিটার। লোক সংখ্যা প্রায় 2 লাখের বেশি। আমাদের টাঙ্গাইল পৌরসভায় এখন টোটাল ওয়ার্ডের সংখ্যা হচ্ছে 18টা ওয়ার্ড আছে। এই 18টা ওয়ার্ডে আমাদের যে মানে পৌরসভার যে বর্জ্য ব্যবস্থাপনা, আপনি জানেন যে একটা পৌর কর্তৃপক্ষের প্রধান দায়িত্বের মধ্যে মানে অন্যতম দায়িত্বটা হচ্ছে পৌরসভার পরিবেশকে পরিচ্ছন্ন রেখে পৌরসভার নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষাটা নিশ্চিত করা। সেক্ষেত্রে আমাদের টাঙ্গাইল পৌরসভার যে 18টা ওয়ার্ড আছে, আমার কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী এই 18টা ওয়ার্ডের ভিতর থেকে আমরা টাঙ্গাইল পৌরসভা 10টা ওয়ার্ড থেকে 10টা ওয়ার্ডে যে আপনার বর্জ্য হয়, বাড়ি ঘরের বর্জ্য এবং অন্যান্য বর্জ্য, এই 10টা ওয়ার্ড থেকে তারা এই বর্জ্যগুলি অপসারণ করতে পারে। এবং আর যে তিনটা ওয়ার্ড থেকে তারা আংশিকভাবে বর্জ্য অপসারণ করতে পারে। এবং 5টা ওয়ার্ড আছে, বাকি যে 5টা ওয়ার্ড আছে, এই 5টা ওয়ার্ড থেকে তারা কোনো বর্জ্যই তারা
অপসারণ করতে পারেন। আমরা একটা হিসাব করে দেখেছি এবং পৌরসভাতেও একটা মানে পরিসংখ্যান আছে যে এই 18টা ওয়ার্ডে প্রায় আপনার 65 থেকে 70 টনের মতো মানে বর্জ্য প্রতিদিন তৈরি হয়, এবং এর মধ্যে মাত্র 40 থেকে 45 টন বর্জ্য পৌরসভা অপসারণ করতে পারে। বাকি বর্জ্যগুলি কিন্তু যেখানে পড়ে থাকার কথা সেখানে পড়ে থাকে, অপসারিত হয় না। এখানে আসলে প্রবলেমটা হচ্ছে যে মানে সচেতনতা সৃষ্টি না, শুধু সিস্টেম ডেভেলপমেন্টের একটা ব্যাপার আছে যে আমরা আমাদের এই শতবর্ষী পৌরসভাতে কিন্তু আমরা এতদিনেও একটা যে আধুনিক যে একটা বর্জ্য ব্যবস্থাপনা আমরা কিন্তু এখনো সেটা গড়ে তুলতে পারি নাই। আমাদের শহরে যে বর্জ্যগুলি মানে তৈরি হচ্ছে প্রতিদিন, এগুলি কোথাও ডাম্প করার জন্য কিন্তু পৌরসভার নিজস্ব কোনো জায়গা পৌরসভা তৈরি করতে পারেনি যে বর্জ্যগুলি নিয়ে তারা ডাম্প করবে। এখানে যে কারণে দেখা যাচ্ছে যে এই যে প্রতিদিন যে পরিমাণ বর্জ্য তারা এই যে 40-50 টন বর্জ্য তারা প্রতিদিন অপসারণ করছে, এই বর্জ্যগুলির মধ্যে দেখা যাচ্ছে যে শাহিন যেমন বললো যে ওই যে ক্লিনিক্যাল ওয়েস্ট, বিভিন্ন হসপিটাল ওয়েস্ট, এগুলি খুবই হার্মফুল। আপনি জানেন ফরিদ ভাই যে অসংখ্য রোগের জীবাণু এই ক্লিনিক্যাল ওয়েস্ট গুলি, মেডিকেল ওয়েস্ট গুলি থাকে। তাছাড়া বিভিন্ন বর্জ্যগুলির ভিতরে বিভিন্ন মৃত পশু, প্রাণী, পাখি, এই সব বর্জ্যগুলি পৌরসভা যেগুলি অপসারণ করতে পারতেছে, এগুলি নিয়ে তারা দেখা যাচ্ছে শহরের বিভিন্ন প্রবেশ মুখ আছে, যেমন আপনার আমাদের রাবনা বাইপাস একটা প্রবেশ মুখ, উত্তর দিক থেকে যারা উত্তর টাঙ্গাইলের প্রবেশ মুখ, আপনার তারপরে এখানে কাকমারি ব্রিজের এখানে বিভিন্ন জায়গায় খোলা জায়গাতে সরকারি জমিতে তারা এই বর্জ্যগুলিকে তারা এখন ডাম্প করতেছে, খোলা জায়গা একদম ওপেন রাস্তার পাশে। এতে দেখা যাচ্ছে যে আপনার অনেক সময় ঝড় বৃষ্টি হচ্ছে, বাতাসে বর্জ্যগুলি আপনার উড়ে দেখা যাচ্ছে রাস্তায় চলে আসতেছে, অনেক সময় বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভেসে রাস্তায় চলে আসতেছে। আলটিমেটলি আশেপাশের পানি দূষিত হচ্ছে, বাতাস দূষিত হচ্ছে। তো এত বছরেও আমরা একটা বর্জ্য ব্যবস্থাপনা, একটা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা আমাদের এই শতবর্ষী পৌরসভায় করতে পারিনি। আমাদের এই যে টনকে টন বর্জ্য, এগুলি আমরা যদি ডিসপোজ করতে না পারি, আমাদের যদি এখানে এটা ডাম্প করারই একটা নিজস্ব জায়গা না থাকে, তাহলে আমরা এই শাহিন যদি শুধু সচেতনতামূলক ব্যক্তি পর্যায়ে অ্যাক্টিভিটি চালিয়ে যায়, বা নিরালা মোড় বা ওই নিউ মার্কেট এলাকাটাকে সে ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখে, তাহলে তো আসলে সার্বিকভাবে আসলে এটা কোনো কাজে আসবে। আর তাছাড়া আমরা পৌরসভার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে কেন আমাদের একটা বর্জ্য ব্যবস্থাপনা এতদিনেও কেন পৌরসভা করতে পারলো। সেক্ষেত্রে পৌরসভা কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছে যে তারা প্রায় 2004 সাল থেকেই তারা মানে চেষ্টা করতেছে যে একটা নিজস্ব একটা জায়গা ক্রয় করার জন্য, যেখানে তারা এই বর্জ্যগুলিকে ডাম্প করতে পারবে, কিন্তু তারা এতদিনেও একটা জায়গা আসলে ওইভাবে মানে ব্যবস্থা করতে পারে নাই ডাম্প করে। তবে সর্বশেষ আমাদেরকে যেটা পৌরসভা থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে টাঙ্গাইল রাবনা বাইপাস এলাকার ওইখানে নাকি তারা একটা জায়গা সিলেক্ট করেছেন, যেখানে একটা বর্জ্য মানে ফেলার একটা জায়গা, যেটা পৌরসভা নাকি বিশ্ব ব্যাংকের অর্থায়নে ওই জায়গাটা কেনার চেষ্টা করতেছে, এবং সেখানে নাকি এটা কিনতে পারলে সেখানে বর্জ্যগুলিকে দাম করে এবং সেখানে একটা পর্যায়ক্রমে একটা বর্জ্য ব্যবস্থাপনার একটা ব্যবস্থা তারা করবেন, এটা আশ্বাস আমাদের দেওয়া হয়েছে। কিন্তু সার্বিক পরিস্থিতি হচ্ছে যে শহরের এই টনকে টন আবর্জনা এগুলি কিন্তু আমরা আসলে এইভাবে আসলে শুধু ঝাড়ু দিয়ে বা ওই পৌরসভার কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী দিয়ে আসলে এইভাবে কিন্তু আমরা আসলে পরিষ্কার করতে পারবো না। জনগণের সচেতনতার দরকার আছে, কিন্তু শুধু মানে সিস্টেম ডেভেলপ যদি আমরা করতে না পারি, শুধু এই ব্যক্তি পর্যায়ে বা মানে শাহিনদের যতই আন্তরিকতা থাকে এইভাবে আসলে বিচ্ছিন্ন ভাবে আমি একটু অ্যাড করি শাকিল, আমি একটু অ্যাড করি যে আমাদের যেহেতু অনেক সমস্যা, এগুলি সমাধান করতে হবে আমাদের 1, 2, 3, 4 এইভাবে আমাদের 100 পর্যন্ত যাওয়া উচিত এবং আমাদের যেতে হবে। তো আজকে শাহিন চাকলাদার যে কাজগুলি করতেছেন ক্লিন টাঙ্গাইলের ব্যানারে, তারা 1, 2, 3 শুরু করেছে এবং এক সময় হয়তো আমরা 100-তে যাবো ইনশাল্লাহ। আমরা আশাবাদী, আমরা আশা করি যে আমরা এক সময় ঠিকই 100-তে উঠবো এবং আমাদের উঠতে হবে। আমি এই প্রেক্ষাপটে শুধু আমরা মানে টাঙ্গাইল পৌরসভাকে আমরা বিনীতভাবে অনুরোধ করব, এবং তারা নিরলসভাবে কাজ করছে,
এবং তারা আরেকটু কাজ করবে। তারা তোমার যে পয়েন্টগুলি তুমি তুলে ধরছো, আসলে এই বর্জ্যগুলি প্রপার জায়গাতে ডাম্প করতে হবে, এটা এদিক ওদিক ফেললে হবে না। যা হোক, আমরা পরের প্রশ্ন যেটা তোমার কাছে আমরা জানতে চাই সেটা হচ্ছে আমাদের স্কুলগুলি আসলে কতটুকু নিরাপদ এবং আমাদের বাচ্চারা কতটুকু নিরাপদ আমাদের এই টাঙ্গাইল শহরে? হ্যাঁ, এই বিষয়টাতে আপনাকে আমি বলতে পারি যে করোনাকালীন সময়ে কিন্তু আমাদের শিশুরা কিন্তু খুব কষ্টে আছে। তারা কিন্তু স্কুলে যেতে পারছে না, আজকে 5 মাস তাদের গৃহবন্দী অবস্থায় আছে এবং তারা খুবই কষ্টে আছে। কিন্তু এরপরও আমরা তাদেরকে এই মুহূর্তে আসলে স্কুলে পাঠানোর কথা চিন্তা করতে পারছি না। আপনি জানেন যে আমাদের কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলি কিন্তু আসলে যেভাবে তৈরি, এগুলি কিন্তু খুবই অল্প পরিসরে আমরা দেখছি যে ধারণ ক্ষমতার তুলনায় খুবই অল্প জায়গায় স্কুলগুলি প্রতিষ্ঠিত, এবং অনেক স্কুলে কিন্তু আপনার খেলার মাঠ, কোনো কোনো একটা অবকাঠামো, একটা বিল্ডিং এর ভিতরে একটা স্থাপনার মধ্যে শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান করা হয়েছে। আবার সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ভিতরে যে আপনার যে শ্রেণীকক্ষের যে ব্যবস্থা করা আছে, সেখানেও কিন্তু আমাদের বাচ্চাদেরকে মানে খুবই গাদাগাদি করে সেখানে গায়ে গা ঠেকিয়ে সেখানে বসতে হয়। তো এই পর্যায়ে আসলে এইরকম একটা পরিস্থিতিতে, যদিও এখন সকল শিক্ষা প্রতিষ্ঠানই আমাদের শহরে বন্ধ আছে, সব অন্যান্য জায়গার মধ্যে সবকিছুই বন্ধ আছে, কোচিং সেন্টারও বন্ধ আছে, কিন্তু স্কুলে যে আমরা পাঠাবো বাচ্চাদের, এখন স্কুলের যে আসলে মানে অবকাঠামোগত ব্যবস্থা, আমাদের যে আসন বিন্যাস বাচ্চাদের কিভাবে আসলে সেখানে স্বাস্থ্য মানে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্য সুরক্ষা রক্ষা করে কিভাবে আমাদের বাচ্চারা সেখানে পড়াশোনা করবে। আর ওইখানে স্কুলের সংক্রমণ যদি শুরু হয়ে যায়, এটা বলছেন তো যে একটা পরিবারের একটা শিশু যদি করোনায় আক্রান্ত হয়, সে পরিবারের কি একটা দুরবস্থা সৃষ্টি হবে, কি একটা মনোকষ্টের মধ্যে থাকবে সেই পরিবার। আচ্ছা, আমি শাকিল, আমি আরেকটু অ্যাড করব যে আমাদের বাচ্চারা তো এখন গৃহবন্দী, ঘরের মধ্যে আবদ্ধ আসলে। তো আমাদের বাচ্চাদের বাইরে যাবার কোনো সুযোগ নাই, এবং আমাদের যে পরিবারের যে কর্তারা আছেন তাদেরও একই অবস্থা, তারা গৃহবন্দী, তারা আসলে আগের মতো চলাফেরা করতে পারছেন না। সেক্ষেত্রে মানুষ কি ডিপ্রেসড হওয়াটাই স্বাভাবিক, এবং আমাদের এই যে পরিবারের অভিভাবকরা তারা ডিপ্রেশনে ভুগছে। আমাদের বাচ্চাদেরও তো একটা ডিপ্রেশন আছে, যে একটা পরিবারের কর্তার যে ডিপ্রেসড, একটা অ্যাডাল্টের যে ডিপ্রেশন আর একটা বাচ্চার ডিপ্রেশন, দুইটা ভিন্ন ধর্মী, কিন্তু একটা বাচ্চাও কিন্তু ডিপ্রেসড হয়। হয়তো আমাদের একটা পরিবারের কর্তা যখন ডিপ্রেসড হয়, সে হয়তো আত্মহত্যা করে, সে হয়তো পারিবারিক দ্বন্দ্বের সৃষ্টি হয়, সাংসারিক কলহ সৃষ্টি হয়। আর একটা বাচ্চা যখন ডিপ্রেসড হয়, সে হয়তো ক্র্যাঙ্কি হয়ে যায়, সে চিল্লাচিল্লি করবে, স্ক্রিমিং করবে, বাজে বিহেভ করবে, সে কিন্তু আসলে ডিপ্রেসড। এখন এই ডিপ্রেশন, এই যে অভিভাবকদের মধ্যে এবং বাচ্চাদের মধ্যে, এইটাকে তুমি কিভাবে মূল্যায়ন করো, এবং আমাদের কি এটা বৃদ্ধি পাচ্ছে আমাদের টাঙ্গাইলে? এইটা ফরিদ ভাই, আসলে বিষয়টা হচ্ছে ডিপ্রেশনে তো আসলে বড়রাও ভুগতেছে। যেমন আমি ব্যক্তিগতভাবে যদি আমার নিজের কথাই যদি আমি বলি, যে গত 5 মাস প্যান্ডেমিক সিচুয়েশনে আমি নিজেও ব্যক্তিগতভাবে খুবই মানসিক চাপের মধ্যে আছি, একটা টেনশনের ভিতরে আছি। আমার ঘরে যেহেতু আমার অসুস্থ বৃদ্ধ মা আছেন, বাসায় বেশ কয়েকজন ছোট শিশুর বাচ্চা আছে, তো অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন পারিপার্শ্বিকতা, নানা কারণেই কিন্তু নিজেও আক্রান্ত হতে পারি, নানা কারণেও কিন্তু আমি নিজেও খুবই মানসিক একটা চাপের মধ্যে আমাকে দিন কাটাতে হবে। তো আমি যদি আমার পরিবারে আমি কর্তা, এখন আমি যদি ধরেন ডিপ্রেশনে ভুগি, আমি যদি টেনশনে থাকি, আলটিমেটলি সেটা কিন্তু আমার পরিবারের সদস্যদের উপরে মানে একটা প্রভাব ফেলবে। আমি কিন্তু অন্য সময় যেভাবে আসলে আমার বাচ্চাগুলিকে হ্যান্ডেল করতাম, আমার ওয়াইফের সাথে আমার যে আসলে সক্ষতাটা ছিল, আমি মনে করি যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের মন মেজাজের খুবই ক্ষতি হয়েছে। বিভিন্ন কারণে আমরা দেখা যাচ্ছে যে কোনো কারণ ছাড়াই খুব রেগে যাচ্ছি, খুব বেশি মানে সেন্সিটিভ হয়ে যাচ্ছি, আমাদের ভিতরে খুব সহজেই বিরক্তি চলে আসতেছে। বাচ্চাগুলি হয়তো তাদের এনার্জি ঠিক মতো আসলে করতে পারতেছে না, তারা তো অনেক এনার্জি তারা তো আমাদের মতো আসলে এক জায়গায় শুয়ে বসে থাকার মতো মানুষ, তারা কোথাও যেতে পারছে না। শহরের বাচ্চা, আমি এই ক্ষেত্রে একটু আমাদের ডক্টর সাদাত, আমি জানতে চাবো যে আমাদের এই যে এটা তো সারা বিশ্বে একই অবস্থা, আসলে ডিপ্রেশন এটা হবেই এবং সারা পৃথিবীতেই হচ্ছে, এবং পারিবারিক দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে, সাংসারিক কলহ হচ্ছে, বাচ্চাদের মধ্যে এফেক্ট করছে। এই ব্যাপারে যদি একজন ডাক্তার হিসেবে
তোমার কি সাজেশন এবং তুই কিভাবে এটাকে আমরা কাটিয়ে উঠতে পারি এই ডিপ্রেশন এই সিচুয়েশনটাকে? করোনা আসলে চলে গেলেও করোনার ক্ষত কিন্তু অনেকদিন রয়ে যাবে, সামাজিক ভাবে রয়ে যাবে, মানুষের শারীরিক ভাবে রয়ে যাবে। এই ডিপ্রেশন বা যে শারীরিক মানসিক যে ক্ষতিগুলো, এগুলো কাটানোর জন্য আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা দরকার। কিন্তু আসলে আমাদের যারা নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা এসব নিয়ে চিন্তা ভাবনা করেন কিনা মানে আমার সন্দেহ আছে। আসলে এসব নিয়ে চিন্তা ভাবনা করা দরকার। সত্যিকার অর্থে মানে আমাদের এখন জনসংখ্যার বিশাল একটা অংশ মানসিক ডিপ্রেশনে আছে, মেন্টাল ডিপ্রেশন যেটা এটাতে আছে আর কি, একটা বিরাট একটা অংশ। এবং এখান থেকে আসলে মানুষের মানে বিহেভিয়ারাল যে শাকিল যেটা বলবো, নানান ধরনের পরিবর্তন আসে। আমার তো মনে হয় সামনের দিকে এরকম চলতে থাকলে সামনের দিকে খুন খারাপি বেড়ে যাবে। আমার যেটা ধারণা, খুন খারাপি বেড়ে যাবে, চুরি ছিনতাই এগুলো বেড়ে যাবে, আরো যেগুলো আছে খারাপ খারাপ জিনিস যেগুলো, সবকিছুই সব প্রবণতা আমার মনে হয় বেড়ে যাবে সামনে। আর শারীরিক কিছু ক্ষতি তো থাকবেই। পোস্ট করোনা সিনড্রোম কিছু বিষয় এখন আমাদের সামনে আসছে আর কি। করোনা চলে যাচ্ছে কিন্তু অনেকের শরীরে দীর্ঘমেয়াদে ক্ষত রেখে যাচ্ছে, নানান ধরনের কমপ্লিকেশন। আচ্ছা, আমরা যদি সাদাত আমরা যদি এর মধ্যে বলি যে আমরা যদি আমাদের যেমন সঠিক খাদ্য অভ্যাস, ব্যায়াম, এক্সারসাইজ এগুলি করার মাধ্যমে তো আমাদের ডিপ্রেশন কিছুটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। যে আমরা যদি সঠিক খাবার খাই এবং আমরা যদি রেগুলার ব্যায়াম করি, আমরা যদি একটু আনন্দের মধ্যে থাকার চেষ্টা করি, পারিবারিকভাবে বাচ্চাকে নিয়ে একটু খেলাধুলা করা, একটু আমাদের যে ডোমেস্টিক যে গেমগুলি আছে বিশেষ করে ক্যারাম বোর্ড, একটু এটা খেলা ওইটা খেলা, একটু হয়তো আমরা দড়ি লাফ খেললাম, লাফালাম, এইসব আসলে কি হেল্প করে আমাদের ডিপ্রেশন কাটানোর জন্য? অবশ্যই অবশ্যই। এই জন্য পারিবারিক যে আবহাওয়াটা, পারিবারিক পরিবেশটা এগুলো ভালো মানে অনুকূল থাকতে হবে আর কি। আর এসব নিয়ে আসলে তো আমরা কেউ মানে বলি না, এসব নিয়ে কেউ কাজ করি না। এই যে জিনিসগুলো বললেন, তাই না, এসব নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে কম, খুবই কম কাজ করা হচ্ছে। কিংবা এইভাবে যে চিন্তা ভাবনা করা যে আমার সন্তানদের মাইন্ডটাকে একটু অন্যভাবে মানে মানসিক চাপ মুক্ত রাখার জন্য যে কাজগুলো করা, এভাবে তো আসলে আমরা চিন্তা করার ক্ষমতাও হারাই গেছি। মানে আমাদের মানে জাতিগত ভাবে আমরা সার্বিক যে অবস্থায় দাঁড়াইছি আর কি, আমরা আমাদের ভালোটাও বোঝার ক্ষমতা হারাই ফেলছি। মানে আমাদের কাছে ভালো থাকা খারাপ থাকা খুব একটা পার্থক্য নাই। না, সত্যি কথা সত্যি কথা। আমরা মানে এত একটা হতভাগা একটা জাতি, হতভাগা একটা জাতি। ভালো থাকা কারে বলে, খারাপ থাকা কাকে বলে, এই জিনিসটা কিন্তু আমার মনে হয় না আমাদের অধিকাংশ লোকজন বোঝে। বুঝলে কিন্তু মানে নানান ভাবে তারা চেষ্টা করতো ভালো থাকার, কিন্তু কারোর মধ্যে কোনো মানে বিকার নাই, সবাই নির্বিকার নিস্পৃহ। এই হলো অবস্থা। তো যাই হোক, আসলে সামনে খারাপ সময় আসছে, আমার যেটা মনে হয় সামনে আরো খারাপ সময় আসবে। কারণ উন্নত কান্ট্রি যেটা বললেন, উন্নত কান্ট্রি তারাও শুরুর দিকে ঘাবড়ায় গেছিল, কিন্তু তারা কিন্তু যথেষ্ট সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসছে। ইটালিতে যখন এক সময় 1000, 1500, 2000 করে মারা যাওয়া শুরু করলো, তাই না, ইটালিতে আমরা এক সময়, এখন কিন্তু তারা বলতে গেলে শূন্যের কোঠায়, তাদের মৃতের সংখ্যা কিন্তু শূন্যের কোঠায় বলা, তাই না। এখন কিছু কিছু জায়গায় আবার রাইজ করা শুরু করছে। যাই হোক, এটা সময়ের সাথে সাথে রাইজ করবে, ফল করবে। ভ্যাকসিন আসলে হয়তো বা আমরা একটা ড্রামাটিক কোনো মানে চেঞ্জ হয়তো দেখতে পাবো, কিন্তু করোনা আরো কিছুদিন থাকবে, এই পৃথিবীতে থাকবে। করোনাকে নিয়ে আমাদের চলতে হবে, বাঁচতে হবে, যেটাকে ওই যে বলা হচ্ছে নিউ নর্মাল লাইফ। এই নিউ নর্মাল কিন্তু আসলে নর্মাল না, কিছুটা অ্যাবনর্মালিটি থাকবে আর কি আমাদের চলাফেরায়, উঠা বসা, কাজকর্ম সবকিছুর মধ্যেই কিছুটা সমস্যা থাকবে। হয়তো এটা আরো কয়েক বছর হয়তো স্থায়ী হবে এই সমস্যাগুলো। না, এটা ঠিক যে আসলে টোটাল বিষয় যেটা হচ্ছে যে আমরা যারা
অভিভাবক আছি এবং আমাদের যে বাচ্চারা আছি এবং আমাদের যে এই সার্বিক পরিস্থিতিটা, আসলে আমাদেরকে শুধু আমরা সরকারের দিকে তাকাবো না আমাদের দিকে তাকাবো না আমাদের দেশের দিকে তাকাবো না পৃথিবীর দিকে তাকাবো, আসলে আমাদেরকে হতে হবে সচেতন। আমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ, আমার পরিবারকে সুস্থ রাখতে হবে এবং আমার সন্তানকে সুস্থ রাখার জন্য তাকে সঠিক খাবার, আমার বাচ্চা ঘরের বাইরে যায় না, ঠিক আছে, তার জন্য আমার কি, যেমন আমাদের এখানে, যেমন আমি কিছুদিন আগে আমার বাচ্চাকে নিয়ে আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার তার ব্লাড টেস্ট করলো, এবং আমাকেও আমার নিজেরও টেস্ট করলাম। তখন ডাক্তার আমার ব্লাড এসে আমার জিপি, যেটা আমরা বলি জেনারেল প্র্যাকটিশিয়ান, তো জিপি আমাকে 2 দিন পর একটা লেটার দিল এবং আমাকে ফোন করলো যে তোমার ব্লাডে ভিটামিন ডি কম। কারণ আমি তো আজকে 4 মাস বাইরে যাই না, রোদ্রের সংস্পর্শে আসি না, তো আমার শরীরে ভিটামিন ডি কম, তো আমাকে ভিটামিন ডি খাওয়ার জন্য পরামর্শ করলো এবং আমি ভিটামিন ডি খাওয়া শুরু করলাম। আমার বাচ্চাকে তাই দিল এবং আমার ফ্যামিলিকে, সবাইকে ভিটামিন ডি। এবং ইউরোপে দেখা যাচ্ছে, ইউরোপ আমেরিকাতে প্রত্যেকটা পরিবারকেই তারা ভিটামিন ডি সাজেস্ট করছে। এখন এই যে ভিটামিন ডি আমরা খাচ্ছি, একইভাবে আমরা পরিবারে একটা আনন্দ ঘন পরিবেশ তৈরি করা, যে আমরা এইটা খেলবো, আমরা একটু টেলিভিশন দেখবো, আমরা একটু আনন্দের সময় কাটাবো, যে আজকে আমরা যে আলোচনায় আসছি এটাও একটা কারণ যে আমাদের এটাও একটা, আমরা মানুষের সঙ্গে কমিউনিকেট করতেছি, আমরা কি এখানে ফেস করতেছি, বাংলাদেশের মানুষ কি করে, আমরা শেয়ার করা, আমাদের প্রত্যেকের আইডিয়া শেয়ার করা, যাতে আরেকটা বাবা আরেকটা সন্তান উপকৃত হয়। এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং এই জন্য আমরা কাজ করছি। হ্যাঁ, এখন আমি শাহিন চাকলাদার কাছে, আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে, আমাদের আসলে অনেক কথা বলার ছিল, আমাদের প্রায় 1 ঘন্টা ছুঁই অবস্থা, আমাদের অনেক কথা বলা হয় নাই। তারপর আমি শাহিন চাকলাদার কাছে যাব, যে আমি শুধু জানতে চাই যে ক্লিন টাঙ্গাইল কাজের জন্য শাহিন চাকলাদার যদি প্রবাসীদের উদ্দেশ্যে কি বলতে চায় এবং কি ধরনের সহযোগিতা প্রবাসীরা ক্লিন টাঙ্গাইলকে করতে পারে এবং প্রবাসীর উদ্দেশ্যে যদি বলবেন। ভাই, আরেকটা বিষয় একটু জানাই রাখা দরকার, সেটা হচ্ছে মার্চ মাস থেকে যখন করোনা শনাক্ত হলো প্রথম 8 তারিখে, মার্চের 8 তারিখে, এরপর থেকে লকডাউন হয়ে গেল। তো আমরা তখন আমাদের কাজের যে ইটা ছিল ওইখান থেকে আমরা অন্য আরেকটা দিকে গেলাম। আমরা যখন স্কুলে ওটা প্রদর্শন করতে পারলাম না, তখন আমরা কি করলাম, যে মানুষগুলো বেকার হয়ে পড়ে রয়েছে, যে মানুষগুলো বাইরে বের হতে পারছে না, ভিক্ষা করে খায়, পঙ্গু, প্রতিবন্ধী, এদেরকে কিন্তু আমরা এপ্রিল মাস থেকে আমরা ঘুরে ঘুরে টিমওয়ার্কের মাধ্যমে ঘুরে ঘুরে সংগ্রহ করা শুরু করলাম এবং এপ্রিল মাস থেকে প্রতি মাসে 100 জন করে পঙ্গু এবং প্রতিবন্ধীদের মাঝে আমরা খাদ্য সামগ্রী উপহার হিসেবে দিচ্ছি। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট 5 মাস অলরেডি আমরা 500 জনকে দিয়ে ফেলেছি এবং এটা আগামী বছরের মার্চ মাস পর্যন্ত অব্যাহত রাখতে চাই। এখন প্রবাসী যারা রয়েছেন, আমরা তাদের কাছে প্রথমত চাই, আমাদেরকে আপনারা শুধু সমর্থন করুন যে হ্যাঁ, আপনার রাখা দরকার, তোমরা যেটা করতেছো এটা ঠিক করতেছো। আর প্রবাসীরা রয়েছেন কিছু আমাদের, আমি একটা অর্গানাইজেশনের নাম বলি, বাংলাদেশ ডিজাস্টার রিলিফ ফান্ড অস্ট্রেলিয়া, যারা বাংলাদেশ থেকে প্রবাসে গিয়ে ওইখানে বাংলাদেশের জন্য, মানুষের জন্য তারা ফান্ড তৈরি করে বিভিন্নভাবে সহযোগিতা করছে। আমাদের সেকেন্ড এপিসোড যখন আমরা করলাম মে মাসে, ওই ডিজাস্টার ফান্ড অস্ট্রেলিয়া থেকেও কিন্তু আমাদেরকে সহযোগিতা করা হয়েছে। আর যারা সহযোগিতা করেছেন তাদের বেশিরভাগই আমাদের বলেছেন আমরা যেন নাম প্রকাশ না করি, এবং তারা এমন ভাবে করেছেন যাতে আমরা নাম প্রকাশ না করি। এর জন্য আমরা আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, ফরিদ ভাই, আপনার অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, স্যালুট জানাই। কেননা প্রথম কারণ হচ্ছে তারা ওই সমস্ত মানুষদের সামনে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন যাদের ঘরে খাবার নেই। আর দ্বিতীয় স্যালুট জানাই, তারা আমাদের মাধ্যমে দিয়েছেন, তার মানে আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখেছেন। এই যে বাইরের থেকে এবং দেশের ভেতরে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আস্থা রেখেছেন, তাদের প্রতি আমি আমার অনুষ্ঠানের মাধ্যমে স্যালুট জানাই। আমাদের ক্লিন টাঙ্গাইলে যারা নিজের পকেটের পয়সা খরচ করে, সময় খরচ করে যারা ক্লিন টাঙ্গাইলের হয়ে কাজ করছেন মানে তো 2 রকমের কাজ। একটা হচ্ছে ঝাড়ু দেওয়াটা আসলে তো প্রতীকী কাজ, এটা আমরা সবাই জানি। আমার প্রিয় বন্ধু, অনেক গুণী মানুষ মির্জা শাকিলও জানে যে এটা হচ্ছে প্রতীকী কাজ। আমি রাস্তায় ঝাড়ু হাতে, আমাদের সাথে জেলা প্রশাসক মহোদয়, মেয়র মহোদয়, এমপি মহোদয় রাস্তায় ঝাড়ু দিলেন, এটা জাস্ট প্রতীকী দেখানো যে তোমার কাজটা আমি করছি, এটা তোমার করা উচিত,
এই তোমার করা উচিত যখন তারা বুঝতে পারবে, নিজের হাতে করবে, তখন তার কোনো জায়গায় অপরিচ্ছন্ন থাকবে না। আরেকটা বিষয় আমি মির্জা শাকিলকে জানিয়ে রাখি, অবগত করার জন্য, আমাদের টাঙ্গাইল পৌরসভার মেয়র মহোদয় এই ডাম্পিং এলাকার না থাকার কারণে, আমি পাশ কাটিয়ে গিয়েছি বিষয়টাকে এই কারণেই যে ডাম্পিং এলাকা আসলে টাঙ্গাইল পৌরসভার নেই, তবে এই ডাস্টগুলোকে বিদ্যুৎ হিসাবে ব্যবহার করার জন্য কিন্তু আলাপ আলোচনা চলছে এবং আমরা বিশ্বাস করি নিশ্চয়ই সেই সুদিনের সব সুফল আমরা পাব। তো আমার তরফ থেকে আমি আবারও যারা ঘরে পরিচ্ছন্ন বাইরে অপরিচ্ছন্ন তাদের কাছে অনুরোধ, আপনারা দু জায়গায় পরিচ্ছন্ন থাকুন অথবা দু জায়গায় অপরিচ্ছন্ন থাকুন। একই মানুষের দুইটা সত্তা না নিয়ে একজন মানুষ একভাবে যদি আমরা চলি তাহলে যে কোনো একটা ফল আমরা পাবো। আর বাইরে যারা রয়েছেন আমাদের প্রতি আস্থা যেহেতু রেখেছেন, আমরা চাবো আমরা যে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করেছি প্রতিবন্ধীদের নিয়ে 12 মাস তাদের দেবার পর আমরা একটা সংক্ষিপ্ত তালিকা করব এবং সুবিধা বঞ্চিত শিশু যারা রয়েছেন বিক্রি করে, রাস্তায় মালা বিক্রি করে, বিভিন্ন জায়গায় কাজ করে, তাদের জন্য একটা স্কুল করব। আমাদের এই পরিকল্পনাগুলো রয়েছে। এই জায়গাগুলোতে আপনারা আমাদেরকে যদি সহযোগিতা করেন, অর্থ সহযোগিতা করেন, আমাদের প্রতি আস্থা রেখে আমরা আপনাদের এই অনুদানের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার অঙ্গীকার করছি আপনাদের। আমাদের দ্বারা আপনারা প্রতারিত হবেন না ইনশাআল্লাহ। আপনি যে উদ্দেশ্যে দেবেন আমরা সেই উদ্দেশ্য পূরণে আপনার হয়ে আমরা তার কাছে গিয়ে সেটা পূরণ করার চেষ্টা করি। ধন্যবাদ ফরিদ ভাই। ধন্যবাদ শাহিন চাকলাদার। আপনার আসলে টাঙ্গাইলের জন্য আপনাদের যে উদ্যোগ, আপনাদের যে কর্ম, আমরা সাধুবাদ জানাই এবং আমি অত্যন্ত রেসপেক্টফুলি আপনাদের ক্লিন টাঙ্গাইলকে স্যালুট জানাই। আপনার খুব সুন্দর একটা কাজের সঙ্গে জড়িত আছেন এবং এই আপনারা সাকসেস হন এবং টাঙ্গাইল ক্লিন হোক, টাঙ্গাইল সুন্দর হোক, সবুজ হোক এবং টাঙ্গাইলে যেন কোনো ময়লা না থাকে, টাঙ্গাইলের বাচ্চারা যেন সুন্দর পরিবেশে বড় হয়, সেই আশাবাদ ব্যক্ত করি এবং আপনাকে অনেক ধন্যবাদ। আমি যাব শাকিলের কাছে। মির্জা শাকিল, আমি জানতে চাবো যে আমাদের কিছু খুব সংক্ষিপ্ত আকারে, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, যে আমাদের টাঙ্গাইলে কিছু সমস্যা ইদানিং যেটা হচ্ছে যে আমরা প্রায় আমরা পত্রিকা খুললে কিংবা আমরা ফেসবুক নিউজে বিভিন্নভাবে আমরা পাই যে টাঙ্গাইলে নৌকা ডুবিতে সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, নৌকা ডুবি, সড়ক দুর্ঘটনা, এগুলি নিত্য নৈমিত্তিক ব্যাপার টাঙ্গাইলে হচ্ছে এবং বিভিন্ন ধরনের ধর্ষণ, বিভিন্ন কেস আমাদের টাঙ্গাইলে ইদানিং এগুলি আমরা খুব বেশি দেখি। এবং নৌকা ডুবি, বিশেষ করে সম্প্রতি যে ঘটনা ঘটলো, এবং আমাদের এই বন্যার সময় অনেকেই নৌকা নিয়ে তারা এনজয় করে, তারা একটু পিকনিকের মতো করে, কিন্তু আমাদের নৌকাগুলিতে কখনোই আমি দেখি নাই, আমি নিজেও ব্যক্তিগতভাবে গত বছর এই সময় ছিলাম দেশে, আমি দেখি নাই যে কোনো নৌকাতে একটা কি বলে একটা রাখলো। কিছু গরিব দেশ, আমরা টায়ার রাখতে পারি, টায়ার রাখতে আমাদের জন্য এমন কোনো জায়গা লাগে না কিংবা এমন কোনো এক্সপেন্সিভ না, কিন্তু এসব কোনো নিয়ন্ত্রণ আদৌ আমাদের আছে কিনা আমি জানি না। তো এই ব্যাপারে যদি শাকিল তুমি একটু আলোকপাত করতে। ধন্যবাদ ফরিদ ভাই। আসলে এটা আসলে খুবই একটা একটা রেগুলার ম্যাটার, নৌকা ডুবি। আমি এইটা বলার আগে আমি একটু আমার বন্ধু শাহিন চাকলাদারকে বলতে চাই যে বন্ধু, আপনারা ক্লিন টাঙ্গাইলে আরেকটা প্রোগ্রাম হাতে নিতে পারেন কিনে দেখবেন যে আসলে রাস্তাঘাটে ময়লার সাথে কিন্তু আমাদের মনের ভিতরেও আসলে অনেক ময়লা জমে গেছে। তো আমাদের মনের ময়লাগুলি আসলে পরিষ্কার করার জন্য কোনো কর্মসূচি আসলে আপনি আপনার অ্যাক্টিভিটিসের সাথে যোগ করতে পারেন কিনা এটা একটু আপনি দেখবেন। যাই হোক ফরিদ ভাই, নৌকা ডুবির বিষয়টা হচ্ছে যে রিসেন্টলি 2টা নৌকা ডুবির ঘটনা ঘটেছে। নৌকা ডুবি, আমাদের দেশটা কিন্তু আসলে আপনি জানেন নদীমাতৃক দেশ, পানিরই দেশ, অসংখ্য নদ নদী। আমাদের টাঙ্গাইলেও প্রায় 8টা বড় বড় নদী আছে, আপনার যমুনা নদী এবং তার শাখা প্রশাখা, এবং টাঙ্গাইলের কয়েকটা উপজেলা আছে, খুবই তারা এগুলি নিচু উপজেলা আর কি, আপনার নিম্নাঞ্চল, বাসাইল, মির্জাপুরের কিছু এলাকা, এরকম বেশ কিছু নিচু এলাকা আছে যেখানে আপনার বছরে আসলে দেখা যায় যে 3-4 মাস এমনিতে বন্যা না হলেও পানি থাকে, বৃষ্টির পানি থাকে। সেসব জায়গা দিয়ে আপনি নৌকা নিয়ে চলাফেরা করতে হবে, সাধারণত ছোট ছোট নৌকা নিয়ে মানুষ চলাফেরা করেন। আর তাছাড়া যমুনায় আপনার বড় বড় আপনার ওই যে ইঞ্জিন চালিত কিছু নৌকায় মানুষ চরাঞ্চলে যাতায়াত করে। তো আমাদের দেশে ঝুঁকি নিয়ে চলাফেরা করাটা রাস্তাঘাটে, নদী পথে, এতে আমরা অভ্যস্ত। আমরা এখনো এই আমাদের এই যাত্রা পথগুলিকে ওইভাবে নিরাপদ করতে পারি। তবে ঈদের আগে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটা আমাদের বাসাইল উপজেলাতে ঈদের ঠিক হয়তো 1-2 দিন আগে বা পরে
একটা ছোট্ট নৌকায় আসলে একটা পরিবার, হ্যাঁ একটা পরিবার আসলে একটা নৌকায় আপনার আত্মীয় বাড়ি বেড়াইতে আসতেছিলেন, এটা বাসাইল উপজেলাতে। তো আপনি জানেন যে আমাদের যে নিচু এলাকাগুলিতে আমাদের যে পাওয়ার সাপ্লাই গুলি গিয়েছে, বিদ্যুতের লাইনগুলি, এগুলি যখন আপনার বন্যার পানি যখন মানে এই নিচু এলাকাগুলিতে মানে প্লাবিত হয়েছে নিচু এলাকাগুলি, আলটিমেটলি তখন আমাদের যে মানে পাওয়ার কানেকশন লাইনগুলি, সেগুলি কিন্তু আপনার ওই হাইটটা কিন্তু এমনিতেই কিন্তু ঝুলে থাকে লাইনগুলি। পানি বেড়ে যাওয়ার কারণে দেখা গেছে যে বিভিন্ন বিলের উপর দিয়ে, বিভিন্ন জলাশয়ের উপর দিয়ে যে বিদ্যুতের লাইনগুলি গেছে, ওগুলি পল্লী বিদ্যুতের লাইন আছে, ওয়াপদার লাইন আছে, ওগুলি একেবারে পানির কাছাকাছি চলে এসে। তো ওই বাসাইলের যে ঘটনাটা ঘটেছে, তারা ওই নৌকা নিয়ে আসার সময় এরকম ঠিক তাদের মাথার 4 ফিট উপরে একটা পল্লী বিদ্যুতের একটা মানে হাই ভোল্টেজ একটা ইলেকট্রিক সাপ্লাই লাইন ছিল। ওই আসার সময় ওই নৌকার মাঝি প্রথমে আপনার বিদ্যুতায়িত হয় এবং তারপরে নৌকায় থাকা বাকি 4 জন তারাও বিদ্যুতায়িত হয়, মোট 5 জন মারা যায়। আর তাছাড়া এই 5 জন ছাড়াও বললাম মানে বন্যার সময় আরো এরকম 4-5 জন বিভিন্ন উপজেলাতে ঠিক একই কায়দায় নৌকা চালাতে গিয়ে, আপনি তো জানেন যে পানির সাথে যখন বিদ্যুতের সংস্পর্শে আসে পানি তখন কিন্তু সেটা খুবই মারাত্মক হয়ে যায়। তো ঠিক একইভাবে আরো কয়েকটা মৃত্যুর একইভাবে আরো কয়েকটা মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। আর যমুনায় নৌকাডুবির ব্যাপারে যেটা হয় যে যমুনায় বর্ষায় তো থাকে প্রবল স্রোত, আর আমাদের তো ওই নৌকাগুলিতে কোনো সেফটি সিস্টেম থাকে না। সমস্যাটা হয় যখন আসলে আমরা ধারণ ক্ষমতার চেয়ে বেশি লোক যখন আমরা ওই একই নৌকায়, আপনি জানেন যে যমুনায় সাধারণত চরাঞ্চলে যাতায়াতের জন্য যে ইঞ্জিন বোট গুলি আছে লম্বা, কিন্তু 150-200 মানুষও উঠে কিন্তু আপনার আচ্ছা শাকিল যাতায়াত করে। আচ্ছা আমি একটু অ্যাড করি, আমার খুব জানার ইচ্ছা যে আমাদের যে বিশেষ করে আমাদের টাঙ্গাইলে বাসুলিয়া এবং যমুনা নদী এবং বিভিন্ন জায়গাতে যেখানে নৌকায় আমাদের অনেকেই শখ করে পিকনিক করতে যায় কিংবা ঘোরাঘুরি করে কিংবা নিত্য প্রয়োজনে তারা যাতায়াত করে, সেই ক্ষেত্রে এদেরকে আসলে এদের কি কেউ মনিটর করে? এদের উপরে কি কোনো মনিটরিং আছে যে তোমরা এতজন যাত্রী বেশি নিতে পারবে না কিংবা তোমাদের সেফটি থাকতে হবে, তোমাদের মিনিমাম একটা নৌকার মধ্যে 5টা টায়ার কিংবা কোনো একটা কিছু সেফটি ইকুইপমেন্ট কিছু একটা তোমাদের রাখতে হবে, এরকম কোনো কিছু মনিটরিং আছে কিনা, কোনো নিয়ন্ত্রণ আছে কিনা? আসলে এই ধরনের কোনো নিয়ন্ত্রণ বা সচেতনতা আসলে আমরা দেখি। ইয়ং ছেলেরা যখন কোথাও পিকনিক করতে বা নৌকা ভ্রমণ করতে যায়, তারা সাধারণত আনন্দ করতে যায়, সাধারণত নিরাপত্তার বিষয়গুলি তারা ভুলে যায় এবং বেশিরভাগই তারা সাকসেসফুলি প্রোগ্রাম করে ফিরে আসতে পারে, কিন্তু এর মধ্যেও অনেক সময় অনেক দুঃখজনক ঘটনা ঘটে যায়, অনেক মা বাবার কোল খালি হয়ে যায়। যেমন কিছুদিন আগে ওই যমুনায় আপনার গোপালপুর উপজেলা থেকে একটা গ্রামেরই প্রায় 22 জন গিয়েছিল আপনার যমুনায় নৌকায় ভ্রমণে। সেখানে গিয়ে আপনার ওই সিরাজগঞ্জের অংশে যখন তারা গিয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পরে, সেখানে হঠাৎ করে আপনার তীব্র স্রোতের কারণে আপনার নৌকাটা ডুবে যায় সেখানে। তো 22 জনের ভিতরে আপনার 16 জন 17 জন বা 16 জন মানে সাত দিয়ে তারা তীরে উঠতে পারলেও দেখা গেল যে ওই আপনার 5 জন বা 6 জন তরুণ তারা আর উঠতে পারছিল। পরে দেখা গেছে যে ওই প্রথম দিন ডুবুরিরা ওখানে সার্চ করে তাদেরকে প্রথম 2 দিন চেষ্টা করে তাদের লাশটা উদ্ধার করতে পারেনি। পরে দেখা গেছে যে 2 দিন পরে, 3 দিন পরে, 4 দিন পরে সেখান থেকে ভাটিতে অনেক দূরে হয়তো একটা একটা করে লাশ ভেসে উঠে। এই ধরনের মর্মান্তিক ঘটনা, এগুলি আসলে সবই আসলে সচেতনতার ব্যাপার, সতর্কতার ব্যাপার, সাবধানতার ব্যাপার। আপনি বললেন যে একটা নৌকা ইচ্ছা করলে আমরা কয়েকটা টায়ার রাখতে পারি, আমরা লাইফ জ্যাকেট না রাখতে পারি, কিন্তু কয়েকটা টায়ার আসলে আমি যখন ভ্রমণ করেছি কখনো এই ধরনের নৌকায় উঠেছি, এই ধরনের কোনো সেফটি মেজার্স আমরা নৌকার মালিক কেউ নিতে দেখিনি, বা আমরা যারা যাত্রী হয়েছি আমাদের ভিতরেও আসলে ওই ধরনের কোনো সচেতনতা আমি আমার মধ্যেই আমি এই ধরনের সেফটি মেজার্স নিয়ে আমি নৌকায় উঠি না। এটা আমিও দেখছি যে আমি এই ব্যাপারে আমিও অসচেতন। আসলে এই ধরনের বড় বড় নদীতে আসলে কিন্তু নৌকা ডুবে গেলে ধন্যবাদ শাকিল, সাঁতরিয়ে কিন্তু তৈরি ওঠার কোনো আসলে কিন্তু সাঁতার জানলেও কিন্তু যমুনা থেকে সাঁতরিয়ে বাঁচাটা খুব কঠিন। ধন্যবাদ শাকিল। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে। আমরা আশা করি আমরা সবাই সচেতন হব, বিশেষ করে আমাদের এই নৌকা ডুবির বিষয়ে আমরা একটু সচেতন হব, আমাদের মাঝি এবং আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আমাদের যারা প্রশাসনে যারা আছেন, আমাদের টাঙ্গাইল যারা নিয়ন্ত্রণ করেন, সবার দিকে একটু দৃষ্টিগোচর করবো যে আপনারা একটু
এদেরকে নির্দেশ দিবেন কিংবা এটা নিয়ে একটু আলোচনা করবেন। এবং আমাদের ক্লিন টাঙ্গাইলের শাহিন আছেন, উনি বিভিন্ন মিটিং এ যখন যায় আমি বলবো এটা এই বিষয়ে আলোকপাত করবার জন্য যে আমরা কি এটা পারি কিনা যে আমাদের এইদেরকে মনিটর করা কিংবা এদেরকে একটু নির্দেশ দেওয়া, মিনিমাম সেফটি। কারণ আমরা ইউরোপ না, আমরা গরিব একটা দেশ, কিন্তু আমরা ইউরোপ যখন তারা লাইফ জ্যাকেট ব্যবহার করে আমরা তো টায়ার ব্যবহার করতে পারি। আমাদেরকে তো অসংখ্য টায়ার আমাদের চারদিকে আছে, তা আমরা কিছু টায়ার রাখলেই হল নৌকার মধ্যে। আর একটা বড় নৌকার মধ্যে অনেক জায়গা, তাই না? তো ইভেন আমার গোলায় রাখা যায় পানির মধ্যে, এভাবে অনেক কিছু করা যায়। এই ব্যাপারে আমরা ভাববো, আশা করি নেক্সট আমরা দেখবো যে কিছু আলোচনা হয়েছে কিংবা ওনারা কিছু উদ্যোগ নিছে, এবং আমরা যখন যাব দেশে এতটুকু সেফ ফিল করবো। আমি সাঁতার জানি না কিংবা আমি সাঁতার পারি না, আমি টায়ারটা ধরতে পারবো। আশা করি ইন ফিউচার আমরা এটা পারবো। আমরা ডাক্তার সাদত, আমার অনুষ্ঠানের শেষের দিকে আমি এখন জানতে চাবো যে এই করোনাকালীন সময়ে আমাদের টাঙ্গাইল ডক্টর অ্যাসোসিয়েশনের ভূমিকা কি ছিল, এবং টোটাল টাঙ্গাইলের যে এখন বর্তমান অবস্থা পজিটিভ ওয়েতে আমরা আসলে কোথায়, এবং আমরা আশা করি আমরা সবাই সুস্থ থাকবো এবং ভালো থাকবো, এবং টাঙ্গাইলের কোনো রোগী মারা যাবে না। বিষয়টা অনেক বড়। আসলে টাঙ্গাইলে পর্যন্ত আক্রান্ত হয়েছে মোটামুটি 2800 কিছু উপরে, আর মারা গেছে 50 জনের মতো এ পর্যন্ত। এর মধ্যে আমাদের একজন স্টাফ নার্স সদর হাসপাতালের, উনিও মারা গেছেন আর কি। ওনাকে বলা হয় আর কি মানে সম্মুখ সারির প্রথম করোনা যোদ্ধা, শহীদ করোনা যোদ্ধা আর কি। তো যাই হোক, আমাদের ডাক্তারদের কিছু কিছু মানে সচেতনতা, মানে আমাদের যে অ্যাক্টিভিটি যেটা ছিল, মানে রুটিন কিছু অ্যাক্টিভিটি তো আমাদের করতেই হয়, যেমন বিভিন্ন ধরনের সভা, সেমিনার বা সচেতনতা বাড়ানোর জন্য যে প্রোগ্রামগুলো, এগুলো তো কিছু করতেই হয়। এর বাইরে আসলে খুব বেশি কিছু করার সুযোগ ছিল না, কারণ লকডাউনের মতো একটা পরিস্থিতি ছিল আর কি কয়েক মাস। এর মধ্যে আমি যেটা দেখেছি আর কি, ডাক্তার্স অ্যাসোসিয়েশন সেভাবে খুব বেশি মুভ করেছে বলে মনে হয় না, বাট আমরা ডাক্তাররা মোটামুটি সবাই চেষ্টা করেছি আর কি যার যার কাজ করে যাওয়ার আর কি, সেটাই তো বেশি জরুরি, তাই না? যেমন সদর হাসপাতালে নতুন করে করোনা ইউনিট খোলা হয়েছে। মানে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই ছিল না সদর হাসপাতালে, সেটা তৈরি করা হয়েছে, সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি যদি একটা আইসিইউ করা যেত, শাকিল যেটা বললো, একটা আইসিইউর ব্যবস্থা থাকলে হয়তো অনেক মুমূর্ষুই ঢাকায় পাঠাতে হতো না আর কি। তবে শুধু আইসিইউ দিয়ে তো আর একটা জেলার সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয় না। উন্নতি করতে হলে সব দিকে উন্নতি করতে হবে। যেমন সদর হাসপাতালের সার্বিক অবকাঠামো প্লাস জনবল বাড়ানো, মেডিকেল কলেজ হাসপাতাল এটা পূর্ণাঙ্গভাবে চালু করা, পাশাপাশি প্রাইভেট হসপিটাল যেগুলো আছে টাঙ্গাইল শহরে, ডায়াগনস্টিক সেন্টার, এই জাতীয় প্রতিষ্ঠানগুলোকে মানে মান নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসা, এই জিনিসটা করা দরকার। আর সবচেয়ে বড় কথা, মানে টাঙ্গাইলে আসলে খুব বেসিক লেভেলের চিকিৎসা হয়, মানে একটু অ্যাডভান্স লেভেলের চিকিৎসা কিন্তু টাঙ্গাইলে হয় না। টাঙ্গাইলের মানুষ কিন্তু অ্যাডভান্স লেভেলের কোনো চিকিৎসা পায় না, পায় না। অ্যাডভান্স লেভেলের চিকিৎসার জন্য আমাদের ঢাকা মুখ যেতে হয় আর কি। তো যাই হোক, টাঙ্গাইলের স্বাস্থ্য মানে সেক্টরে প্রচুর কিছু করার আছে আর কি, অনেক কিছু করার আছে। আমাদের এখানে সাংবাদিক আছেন মির্জা শাকিল, আশা করি সে এই ব্যাপারে আর কি তার সুদৃষ্টি রাখবে আর কি, মাঝে মধ্যে তার কলম দিয়ে মানে 2-4 কলম লিখবে আর কি বিভিন্ন জায়গায়, এই ব্যাপারে। কারণ টাঙ্গাইলের মানুষ আসলেই হতভাগা, আসলেই হতভাগা। আমার তো মনে হয় টাঙ্গাইলের যাদের হার্ট অ্যাটাক হয় তারা মানে সবাই রাস্তায় মারা যায় আর কি। আচ্ছা, আমি অনুষ্ঠানের মারা যায়,
জি বলেন। হ্যাঁ, আমি ডক্টর সাদত তোমার সঙ্গে এই ব্যাপারে এটাও সত্য কথা। তারপরেও এত কিছুর পরেও আমি অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আমি 2 মিনিটের মধ্যে তোমার কাছে শুনতে চাই যে ডক্টর সাদত টাঙ্গাইলকে কিভাবে দেখতে চায়, কিভাবে টাঙ্গাইলকে আশা করে, কেমন টাঙ্গাইল চায়? কিভাবে আশা, কেমন টাঙ্গাইল মানে হলো আধুনিক টাঙ্গাইল চাই, আধুনিক টাঙ্গাইল। টাঙ্গাইলে এখন যে পরিস্থিতি চলছে, মানে যেভাবে টাঙ্গাইলের মানুষজন চলাফেরা করে বা জীবন যাপন করে, এখান থেকে মনে হয় একটু ভালোভাবে থাকা যায়, থাকা সম্ভব। এই কিছুদিন হলো টাঙ্গাইলের কিছু সংখ্যক রাস্তাঘাটের উন্নয়ন করা হয়েছে আর কি। এই উন্নয়নটা আসলে ওই কিছু সংখ্যক রাস্তাঘাটে না করে সারা টাঙ্গাইল শহরব্যাপী করা উচিত ছিল। কিছুদিন আগে দেখলাম ওই সদর হাসপাতালের সামনে রাস্তার এক সাইডে ফুটপাত বানানো হলো আর কি। মানে এগুলো হলো বিচ্ছিন্ন ভাবে কাজগুলো হচ্ছে আর কি। হ্যাঁ, এক সাইডে ফুটপাত দিয়ে হ্যাঁ, এটার কিন্তু না কোনো দরকার নাই। আমার তো মনে হয় এই রাস্তাটা 4 লেন হয়ে যাবে। আবার কিছুদিন আগে দেখেন ওই যে আমাদের যে ময়মনসিংহ রোড যেটা ছিল, ওটার 2 পাশে কিন্তু ঢাকনা দেওয়া ড্রেন ছিল, সিমেন্টের ঢাকনা দেওয়া 2 সাইডে ড্রেন ছিল। ড্রেনটা ভালোই ছিল, কিন্তু মেইনটেনেন্সের অভাবে ড্রেন নষ্ট হয়ে গেছে আর কি। আমার তো মনে হয় ঢাকা মানে আশিকপুর বাইপাস থেকে রাবনা বাইপাস এই রাস্তাটা মনে হয় 4 লেন হয়ে যাবে। মানে খুব সম্প্রতি মনে হয় এর কাজটা শুরু হবে আমার যেটা ধারণা। এই সময় কি করলো, রাস্তার 2 পাশে ড্রেন থেকে ঢাকনা তুলে আবার ওটা ঢালাই করে নতুন করে ঢাকনা দিয়ে দিল। বুঝতে পারছেন? এগুলো হলো মানে অযথা উন্নয়ন এগুলো। তারপর গোডাউন ব্রিজ যেটা ছিল, গোডাউন ব্রিজটা ভেঙে কিন্তু নতুন একটা ব্রিজ করা হয়েছে। গোডাউন ব্রিজটা যে সাইজের ছিল মোটামুটি ওই সাইজের আরেকটা ব্রিজ করা হয়েছে ওই জায়গাটা। ওয়ারাজ ওখানে দরকার ছিল কিন্তু একটা বড় একটা ব্রিজ, 4 লেনের একটা ব্রিজ দরকার ছিল, যথেষ্ট প্রশস্ত একটা ব্রিজ দরকার ছিল। সেটা না করে কিন্তু আগের মতোই মানে ছোট একটা ব্রিজ করা হয়েছে। এই যে জিনিসগুলো করা হচ্ছে, হ্যাঁ, এগুলো কিন্তু জাস্ট টাকার অপচয়। দীর্ঘমেয়াদে কিন্তু এগুলো কোনো কাজে লাগতেছে না। মানে আমাদের দেশের সমস্যাটা আসলে সেখানেই, হ্যাঁ, যেখান থেকে টাকা বানানো যাবে, দেখা যায় সেই সব প্রজেক্ট পাস হয়, সেগুলোতে সবার মানে উৎসাহ, হ্যাঁ, এই হলো অবস্থা। প্রকৃত উন্নয়ন যে কাজগুলো করলে হবে, হ্যাঁ, যে জায়গাগুলোতে হাত দিলে প্রকৃত উন্নয়ন হবে, ওই জায়গাগুলো পুরোপুরি অবহেলিত থেকে যাচ্ছে, অন্ধকারী থেকে যাচ্ছে। তাই আমি আশা করব টাঙ্গাইলের যারা নেতৃস্থানীয় পর্যায়ে যারা আছেন, তারা শহরটাকে নিয়ে আরেকটু মানে নিজের মতো করে চিন্তা করবেন। ওকে, ধন্যবাদ ডক্টর সাদত। বিশেষ করে তুমি অত্যন্ত দক্ষ একজন ডাক্তার আমি জানি। আমি ব্যক্তিগতভাবে তুমি আমার আব্বার চিকিৎসার জন্য একটু ইনভলভ ছিল, আমি দেখছি তোমার নিখুঁত হাতের কাজ। তো আমি তোমাকে আবার ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য এবং তোমার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবং তুমি অনেক কিছু নিয়ে অনেক আলোকপাত করলা, এবং সম্ভবত টাঙ্গাইলের ছেলে হিসেবে আমি নিজেও চাই আধুনিক একটা টাঙ্গাইল। আমি চাই আমার টাঙ্গাইল হবে বেস্ট টাঙ্গাইল, যে টাঙ্গাইলটা আর বাংলাদেশ আর দ্বিতীয়টা থাকবে না, আমার টাঙ্গাইল থাকবে 1 নম্বরে। যেটা আমি একটু ছোট্ট অ্যাড করি, যে আমরা যখন বিদেশ থেকে যখন আমরা দেশে যাই, আমরা যদি বাংলাদেশ এয়ারলাইন করে আমরা যদি বাংলাদেশ, আমাদেরকে প্রথমে যেতে হয় লন্ডন থেকে, আমাদের যেতে হয় সিলেট থেকে আমাদের আসতে হয় ঢাকা। তো আমরা সিলেট তো আমাদের রাজধানী না, কিন্তু আমরা যখন বাংলাদেশ এয়ারলাইন্স আমরা ট্রাভেল করি, আমাদেরকে নিয়ে যায় সিলেট। তারপর সিলেট থেকে আমাদের আরেকটা ছোট বিমানে তুলে আমাদেরকে ঢাকা পাঠিয়ে দেয়। আমরা আগে ঢাকা যাই না। তো সিলেট নিজেদেরকে অত দূর পর্যায়ে নিয়ে গেছে যে বিমান আগে ওদের ওখানে যায়, রাজধানী না হওয়া সত্ত্বেও। তো আমরাও চাই আমাদের টাঙ্গাইল ওইরকম একটা পর্যায়ে যাবে, যেটা আমার রাষ্ট্র থাকবে যে হ্যাঁ, আমাদের টাঙ্গাইল, আমরা টাঙ্গাইলের ছেলে, আমরা টাঙ্গাইলের মানুষ। তো আমি তোমার সঙ্গে একমত, আমি নিজেও চাই। আমি শাহিন চাকলাদার, আপনার কাছে আমি এখন জিজ্ঞেস করবো যে শাহিন চাকলাদার কেমন টাঙ্গাইল দেখতে চায়, 2 মিনিট একটু শেষ করবেন। প্রথমত আমি একজন সচেতন নাগরিক হিসাবে কেমন টাঙ্গাইল দেখতে চাই, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন, জনপ্রতিনিধি, সুধী সমাজ সকলের সমন্বয়ে আধুনিক টাঙ্গাইল গড়ার জন্য পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন, সকলের সমন্বয়ে, এককভাবে না। এটা হচ্ছে একজন জনগণ হিসেবে আমার চাওয়া। আর
আমাকে যদি আমার ক্লিন টাঙ্গাইলের আলোকে আমি যে কাজ করছি, সাধারণত আমার স্লোগান হচ্ছে, আমাদের ক্লিন টাঙ্গাইলের স্লোগান হচ্ছে পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত, এবং করোনা শুরুর পর থেকে আরেকটা শব্দ এখানে বাক্য যোগ করেছি আমরা, মানবতার কল্যাণে নিবেদিত। এই স্লোগানটা সবার যদি হয়ে যায় আর সকল দিক থেকে সকলের সমন্বয়ে যদি কাজ হয়, তাহলে নিশ্চয়ই আমরা, টাঙ্গাইল এখন প্রথম শ্রেণীর জেলা নয়, আমি চাই টাঙ্গাইল হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর, পরিপাটি, পরিচ্ছন্ন, হানাহানি মুক্ত, জমি দখল মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, এবং সকলের সাথে সকলের একটা অন্তর ভরা ভালোবাসার সম্পর্ক বিরাজ করবে, তেমন টাঙ্গাইল আমি চাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রিয় দুই বন্ধু ডাক্তার রানা সাদাত এবং আমার প্রিয় বন্ধু মির্জা শাকিল। ফরিদ ভাইকে কৃতজ্ঞতা জানাই। এখানে আপনি আমার মতো ক্ষুদ্র একজন মানুষ, ওই দুজন আমার চেয়ে অনেক এগিয়ে যোগ্যতায়, আমাকে আপনি এখানে কথা বলার সুযোগ দিয়েছেন। এই জন্য ক্লিন টাঙ্গাইল পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। মির্জা শাকিলের কাছে আমি একটা অনুরোধ করবো, এই ভালো কাজগুলো যেন বুঝতে পারে মানুষ যে হ্যাঁ তারা করছে, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। এই সংবাদগুলো সবার সামনে বার্তাগুলো পৌঁছে দেওয়ার অনুরোধ জানাই। ধন্যবাদ শাহিন চাকলাদার, আপনাকে ধন্যবাদ। এবং শাহিন চাকলাদারের উদ্দেশ্যে আমি বলবো, এবং প্রবাসী যারা আছেন তাদেরকে বলবো যে আমরা সবাই তো বাংলাদেশে কোনো না কোনো ভাবে আমরা বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করেন, দেশের ভালো করতে চান। তা আমাদের টাঙ্গাইলের জন্য আমি প্রবাসীদেরকে বলবো, আপনারা যদি কখনো মনে করেন আমরা সুন্দর একটা ভালো টাঙ্গাইল চাই, ক্লিন টাঙ্গাইল চাই, তাহলে আপনারা আপনাদের ক্লিন টাঙ্গাইলকে সাহায্য করতে পারেন। আপনারা ক্লিন টাঙ্গাইল শাহিন চাকলাদার, উনি আমার ফেসবুকেও আছেন, উনি ব্যক্তিগতভাবে ওনাকে সবাই চেনেন টাঙ্গাইলের। আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে যে যেমন পারেন সাহায্য করতে পারেন, এবং বিভিন্নভাবে যদি কেউ করেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। আপনারা সাহায্য করেন এবং টাঙ্গাইলকে ক্লিন রাখার জন্য সার্বিক সহযোগিতা করেন, এবং আর্থিক সহযোগিতা করতে পারলে তাদের জন্য আরো ভালো হবে, কারণ তারা আসলে নিজের পকেটের টাকা দিয়ে আসলে সরকারের এই কাজগুলি করছে। অ্যান্ড কিছু কিছু তারা যদি ডোনেশন পায় তারা অনেক কাজই করতে পারবে, তাদের আর পৌরসভা কিংবা অন্য দিকের দিকে তাকিয়ে থাকতে হবে না, তারা হয়তো নিজস্ব উদ্যোগেও অনেক কাজ করতে পারবে। আমি এখন যাব মির্জা শাকিল, তোমার কাছে। তুমি কেমন টাঙ্গাইল দেখতে চাও 2 মিনিটে, এবং এটা শেষ করবা এবং দর্শকের কাছে বিদায় নেবা, কারণ আমাদের হাতে সময় আছে আর 3 মিনিট। তোমাকে আসলে 2.5 মিনিট দেওয়া হইলো। না বলতে, আপনাকে আমি আবারও ধন্যবাদ জানাই। আমি খুবই আপ্লুত। আমি জানি যে আমাদের প্রবাসী ভাই যারা আছেন বাঙালি, ওনারা যে আসলে আমাদের দেশটাকে অনেক অনেক বেশি ভালোবাসে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা আমাদের দেশটাকে যতটুকু ভালোবাসি, আমি আমার টাঙ্গাইলটাকে যতটুকু ভালোবাসি, আমাদের দেশের বাইরে আমাদের যারা প্রবাসী ভাই আছেন, আমাদের টাঙ্গাইলের যারা আছেন, তারা আমাদের এই দেশটাকে, আমাদের এই শহরটাকে আমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসেন, এটা নিয়ে অনেক বেশি ভাবেন, এটা আমি বিশ্বাস করি। আর আমি কেমন দেখতে চাই সেটা তো বড় কথা না, ডেভেলপমেন্ট তো হবে। তো আসলে ডেভেলপমেন্টটা আসলে করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বাসযোগ্য, একটা নিরাপদ টাঙ্গাইল রেখে দেওয়ার চিন্তাটায় আমাদেরকে প্রাধান্য দিতে হবে। আর ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার উন্নয়ন কিন্তু আসলে অপরিকল্পিত উন্নয়ন কিন্তু পরিবেশের জন্য বিপর্যয় সৃষ্টি করে। এখন ডেভেলপমেন্ট করতে হবে, কিন্তু সেটা অবশ্যই পরিকল্পিত ভাবে করতে হবে। চিন্তায় আপনাকে মানে দূরদর্শী হতে হবে। যারা করবেন এই রূপকার, উন্নয়নের রূপকার যারা থাকবেন, তাদেরকে দূরদর্শী হতে হবে। ইট ইস মাস্ট। কারণ আপনি আজকে একটা রাস্তা করলেন, একটা মার্কেট করলেন, একটা ড্রেন করলেন, যাই করেন আপনি, আমি শুধু আমার দৃষ্টিটা যেন শুধু 5 বছর বা 10 বছরের ভিতরে সীমাবদ্ধ না থাকে। আমাদেরকে 50 বছর 100 বছর পরে আমরা আমাদের টাঙ্গাইলটা কি অবস্থা হবে, তখন আমাদের টাঙ্গাইলের রাস্তাঘাটের কি অবস্থা হবে, মানুষ পরিমাণ বাড়তে পারে, তাদের জীবনযাপনের জন্য নাগরিক সুবিধাগুলি কিভাবে এনশিওর করব, তখন আমরা আমাদের জলাশয়গুলিকে আমরা কিভাবে রক্ষা করব, আমাদের প্লে গ্রাউন্ড গুলিকে আমরা কিভাবে রক্ষা করব, এই সবকিছু নিয়ে আমাদের আসলে একটা থিঙ্ক ট্যাঙ্ক রাজনীতিবিদদের ভিতরে, যেহেতু সব রাজনীতি সবকিছু নিয়ন্ত্রণ করে, রাজনীতিবিদদের ভিতরে আমাদের টাঙ্গাইলে যারা আছেন তাদের একটা থিঙ্ক ট্যাঙ্ক থাকতে হবে, যারা খুবই সদিচ্ছা নিয়ে, ভালোবাসা নিয়ে
আমাদের টাঙ্গাইলের জন্য ভাববেন এবং টাঙ্গাইলের উন্নয়ন করবেন, আমাদের শিশুদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নিরাপদ টাঙ্গাইল করে দিয়ে যাবেন, তাদের আধুনিক শিক্ষার ব্যবস্থা করবেন, টাঙ্গাইলের মানুষের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করবেন, অবকাঠামোগত উন্নয়ন তো হতেই হবে, রাস্তাঘাট, তাছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপার আছে, আমাদের অনেক মূল্যবোধের অবক্ষয় হয়েছে, আমাদের মাদক সমস্যা আছে, আমাদের এই সমস্যাগুলিকেও কিন্তু পাশাপাশি এগুলিকে আপনার এই সমস্যাগুলির সমাধান করতে হবে এবং আমাদের কাজ করে যেতে হবে। আসলে কতদিন লাগবে আমরা এটা জানি না, কিন্তু আমাদের সবসময়ই আমাদের কাজ করে যেতে হবে আমাদের এই লক্ষ্যগুলি অর্জনের জন্য। আমরা যে যেখানে আছি সেখানে নিজের অবস্থান থেকেও করতে হবে, আবার অনেক ক্ষেত্রে সমন্বিত ভাবেও আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি, আমি সবসময় ইতিবাচক চিন্তা নিয়ে আমি নিজের কাজটা করি এবং আমি পজিটিভ, নিজে পজিটিভ ভাবি সবকিছু। এবং আমার একটা বিশ্বাস যে ইনশাল্লাহ এখনো যেসব সমস্যাগুলি আমাদের টাঙ্গাইলে রয়ে গেছে এগুলি আমাদের ভিতরে এখন যারা রাজনৈতিক নেতৃত্ব আছেন আরো দূরদর্শী নেতৃত্ব আসবে, আরো প্রজ্ঞা সম্পন্ন নেতৃত্ব আমাদের মধ্যে আসবে এবং ওনারা নিশ্চয়ই আমাদের যে নাগরিক অসুবিধাগুলি আছে এবং যে সমস্যাগুলি আছে এগুলি আস্তে আস্তে কমিয়ে আনবেন এবং আমরা একটা নিরাপদ এবং বাসযোগ্য এবং একটা আধুনিক টাঙ্গাইল আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো, এটা আমি বিশ্বাস করি এবং এটা আমি আশা করি। এই আশাবাদ ব্যক্ত করেই আমি আজকে যারা গেস্ট প্যানেলে যারা ছিল আমার অত্যন্ত প্রিয় দুই বন্ধু, আমরা কিন্তু এখানকার বাইরে অত্যন্ত ঘনিষ্ঠ, সাদত আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন, ডাক্তার সাদত অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, শাহিন আমার সাথে একসাথে আমরা হাই স্কুলে লেখাপড়া করেছি, এখনো রাস্তাঘাটে আমরা বসে চা খাই, একসাথে গল্প গুজব করি, তো ঠাট্টা মস্করা করেছি। আশা করি কেউ কিছু মনে করবে না। আর ফরিদ ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আপনার প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা। আমি আশা করব এবং আপনার কাছে আহ্বান থাকবে যে আপনি মাঝে মাঝেই চেষ্টা করবেন, আপনি যেহেতু আমাদের টাঙ্গাইলকে এত ভালোবাসে, টাঙ্গাইলের বিভিন্ন জ্ঞানী গুণী যে যে পর্যায়ে আছেন সবাইকে এভাবে কানেক্ট করে যারা কাজ করতে পারবে তাদের ভিতরে একটা সমন্বয় আপনি চেষ্টা করেন, ইনশাল্লাহ তাদের ভিতরে স্পিরিটও বাড়বে এবং একটা সমন্বয় তৈরি হবে, একটা সদিচ্ছাও জাগবে, পারবে আমি মনে করি। আপনাকে আপনার মাধ্যমে আমি আমাদের টাঙ্গাইলের প্রবাসী ভাই যারা আছেন আজকে আমাদের আড্ডাটা দেখেছেন তাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাকিল। আসলে আজকে চমৎকার আমাদের আলোচনা, প্রায় আমরা 1 ঘন্টা 30 মিনিট। তো আমাদের আসলে অনেক কথা বলার ছিল, অনেক কিছু জানার ছিল, আমরা আসলে আমরা সময়ের সঙ্গে পারি নাই এবং সময়টা আসলে এভাবে যে 1 ঘন্টা 30 মিনিট এত অল্প কথায় মানে আসলে আমাদের আড্ডাটা ছিল অত্যন্ত প্রাণবন্ত। আর বিশেষ করে তোমরা যারা তরুণ পেশাজীবী এবং যারা নিজের পেশায় তারা অত্যন্ত সুন্দর একটা অবস্থান করে নিয়েছ, তোমাদেরকে অনেক ধন্যবাদ। এবং তোমাদের কথা আজকে শোনার পর আমি আসলে খুব আশাবাদী যে আমাদের টাঙ্গাইল অনেক ট্যালেন্ট আছে, আমাদের টাঙ্গাইলে অনেক প্রতিভা আছে, অতীতেও ছিল এবং এই টাঙ্গাইলের এক সময় উন্নতি হবে, আরো আমরা অনেক দূর পৌঁছাবো এবং এই আশা ব্যক্ত করি। এবং আমরা আশা করি এরপরে আরেকটা অনুষ্ঠানে আমাদের আরো অনেক জ্ঞানীগুণীর কথা শুনবো, অনেক টাঙ্গাইলের মানুষের কথা শুনবো এবং আমি এই অনুষ্ঠানটা প্রতি সপ্তাহে 2 বার করার চেষ্টা করব, 2 বার মিনিমাম 2 বার আমি করার চেষ্টা করব। এবং আমি টাঙ্গাইলের প্রত্যেকটা ক্ষেত্র, যেমন হয়তো এরপরে সাংস্কৃতিক ক্ষেত্র, খেলাধুলা, আমাদের এগুলি আসলে প্রায় আমাদের যেমন ভাসানী হলটা প্রায় নাই বললেই চলে। ভাসানী হলের অবস্থা যে হলটা থাকা ওইরকম থাকার কথা না। আমাদের যে পৌর উদ্যানটা, আমি যখন গেলাম আমি খুব কষ্ট লাগছে। আমার যে পৌর উদ্যান যেখানে থাকার কথা সবুজ, যেখানে থাকার কথা একজন বাবা তার সন্তানকে নিয়ে যাবে, ওইখানে বসবে সবুজ মাঠে, সেইখানে আজকে ওইখানে ধুলা, চার দোকান, এইটা সেটা, এখানে কিছু দোকান, ভবঘুরে কিছু দোকান ওইখানে হয়ে গেছে, যেটা থাকার কথা না। আমরা যখন ডিস্ট্রিক্টে যাই তখন দেখি ডিস্ট্রিক্ট লেক এত সুন্দর, আমরা যখন এসপি পার্কে যাই দেখি এত সুন্দর, কিন্তু ডিসি লেকটাকে সুন্দর রাখছে, এসপি লেকটাকে সুন্দর রাখছে, তাদেরকে আমি স্যালুট জানাই, তারা ভালো কাজ করছে। কিন্তু আমাদের এই পৌরসভাটা, আমাদের এই পৌর উদ্যানটা, আমাদের টাঙ্গাইল শহরটা আসলে কার? যদি ডিসি লেক সুন্দর হয়, কেন আমাদের টাঙ্গাইল শহরের এই জায়গাটা সুন্দর না? কেন ওইখানে এত ধুলা, কেন সবুজ নাই? তো আসলে এই সব কিছুই আমরা জানবো এবং হয়তো এক সময় আমরা এটা দেখবো সবুজ হয়েছে, এক সময় আমরা সবাই কাজ করব একসঙ্গে। আমরা শুধু কাউকে দোষারোপ করার কোনো দরকার নাই, আমাদের নিজেদেরও কাজ করতে হবে আমরা যতটুকু পারি। এবং শাহিন কাজ করছে,
শাকিলের কাগজে কলমে এগুলি উঠবে ইনশাল্লাহ। সাদত একজন চিকিৎসক, তরুণ চিকিৎসক, চমৎকার কাজ করছে। সবাইকে ধন্যবাদ এবং আমি তোমাদেরকে সবাইকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাই যে আমার ডাকে তোমরা আসছো এবং কথা বলছো। আজকে আমাদের অনুষ্ঠান এখানে আমি শেষ করি। তোমাদের সবাইকে ধন্যবাদ। আর যারা আমার দর্শক ছিলেন আজকে সবাইকে ধন্যবাদ কষ্ট করে আমাদের কথা শুনবার জন্য। এবং আপনারা আছেন বিধায় আমাদের এই অনুষ্ঠান। আর আপনারা একটু সচেতন হন। আরো যারা আছেন আপনারা এই ধরনের কিছু অনুষ্ঠান করেন, আপনারা মানুষের সঙ্গে কথা বলেন, মানুষকে সচেতন করেন। এটা আমি নিজেও চাই। যদি কারো কোনো সহযোগিতা লাগে অবশ্যই আমি করব এই ধরনের কোনো অনুষ্ঠান করার জন্য। এবং আমি চাই আরো ইয়াং ছেলেরা আপনারা আলোচনা করেন, কারণ কথা বললে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়, মানুষ সম্পর্কে বোঝা যায়। ধন্যবাদ সবাইকে। আজকে এই অনুষ্ঠান শেষ করছি। থ্যাংক ইউ।